সবাইকে অনেক ধন্যবাদ যে তোমরা এখানে জয়েন করেছো, মানে তোমরা এসেছো। তোমাদের আহ, আশা করছি যে তোমরা এখান থেকে কিছু নিয়ে তারপরে ইয়ে করতে পারবা, যেতে পারবা। তো আমাদের ওয়ার্কশপের স্ট্রাকচারটা আমি যদিও হ্যাঁ আমাদের সোশ্যাল মিডিয়াতে দেওয়া ছিল, তারপর আমি আবার একটু বলবো, এখনই বলবো। তো তার আগে আমি একটু বলি আহ, যে আমাদের এটা আসলে হচ্ছে অ্যাকুমেন হ্যাভেন থেকে। সো অ্যাকুমেন হ্যাভেন অলরেডি তো সবাই জানো, যারা আগে কাজ করেছো বা যারা ভলান্টিয়ার হিসেবে অ্যাড হয়েছে, এবং যারা অ্যাড হও নাই তারা হয়তো অ্যাকুমেন হ্যাভেনের পেজ থেকেই এটা নিয়ে জয়েন করেছে। আরেকটা জিনিস, আমি এখানে সবাইকে তুমি বলে সম্বোধন করছি প্রেজেন্টেশন দেওয়ার স্বার্থে। হ্যাঁ, তাতে আমার সুবিধাটা হয়। আম, কেউ হয়তো আমার চেয়ে বয়সে বড় থাকতেও পারো বা পারেন আর কি, বাট স্টিল আমার প্রেজেন্টেশনের স্বার্থে আমি একটু এভাবে বলবো, তাতে আমার সুবিধা হয় আর কি। ওকে, তো এই তো আহ আচ্ছা, প্রথমত আমি একটা রেজিস্ট্রেশন ফর্ম আমরা আগে কোনো রেজিস্ট্রেশন ফর্ম দেইনি। কারণ দেখা যায় যে অনেকে হয়তো ওই জুম লিঙ্কটা দেখে জয়েন করে। সো আমি একটা রেজিস্ট্রেশন লিঙ্ক এখানে দিচ্ছি। সেই রেজিস্ট্রেশন লিঙ্কটা সবাই যদি একটু ফিল আপ করো কষ্ট করে, তাহলে আমরা জানবো যে কে আসলে এটার মধ্যে অ্যাটেন্ড করেছো। তাতে আমাদের যেহেতু সার্টিফিকেট দেওয়ার ইচ্ছা আছে, সার্টিফিকেটটা আমরা দিতে পারবো সহজে। ওকে, আচ্ছা। আচ্ছা, আমি এটা দিতে দিতে আমি একটু আমার পরিচয় বলি। আমি হচ্ছে ডক্টর শারমিন নাসরিন। অনেকের সাথে আমার কথা হয়েছে, অনেকের সাথে কথা হয় নাই। মোস্ট আমার প্রিভিয়াস স্টুডেন্টরা, আমার মনে হয় আমি দেখতে পাচ্ছি একজন দুইজন আছো প্রিভিয়াস স্টুডেন্ট যারা আমার সাথে ক্লাস করেছো ইউনিভার্সিটিতে। সো আমি বেসিক্যালি আমি হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ার আমার ব্যাকগ্রাউন্ড। আর আমি অ্যাকুমেন হ্যাভেনের প্রেসিডেন্ট অ্যান্ড সিইও হিসাবে আছে, অ্যান্ড ওয়ান অফ দ্য ফাউন্ডার এখানে। ওকে, সো আমার ব্যাকগ্রাউন্ড সিভিল ইঞ্জিনিয়ারিং হলে আমার স্পেশালাইজেশন মেইনলি আসলে ট্রান্সপোর্টেশনে। এছাড়াও আমার যেহেতু আমার মাস্টার্স আছে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এ, সো বোথ ট্রান্সপোর্টেশন অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এ আসলে আমার স্পেশালাইজেশন। সো হ্যাঁ, পিএইচডি আমার ট্রান্সপোর্টেশনে করা, কিন্তু মাস্টার্সটা এনভায়রনমেন্টে। এখন আমি তোমাদেরকে প্রথমত যেহেতু অ্যাকুমেন হ্যাভেনের এবং আরেকটা জিনিস আমি আগেই বলে রাখি যে প্রেজেন্টেশনের লাস্টে কোনো কোশ্চেনের জন্য ওয়েট করবে না। দরকার হলে আমাকে যদি ইন্টারাপ্ট করতে হয়, ইন্টারাপ্ট করে কোশ্চেনটা করো। কারণ তাহলে পরের স্লাইডগুলা বা পরের যে আমাদের কন্টেন্টগুলা সেগুলো বুঝতে সুবিধা হবে। দেখা যাবে যে কোনো কিছু যদি না বুঝো, আমি সামনে আগিয়ে গেলাম কিন্তু তোমরা বুঝলা না, তাতে আসলে ওই প্রেজেন্টেশনটা দিয়ে তো কোনো লাভ নেই। আচ্ছা, আমি প্রথমে আমাদের যে রেজিস্ট্রেশন ফর্ম সেটা একটু শেয়ার করে দিই। আচ্ছা, সবাই এটা একটু কষ্ট করে ফিল আপ করো, তা না হলে আমাদের ইয়ে দিতে সমস্যা হবে। আচ্ছা, আমি প্রথমে অ্যাকুমেন হ্যাভেন নিয়ে জাস্ট দুইটা স্লাইড দেখাবো, আমি খুব বেশি বড় করব না, বোর করব না। হ্যাঁ, সো অ্যাকুমেন হ্যাভেনের মিশনটা কি আমি একটু বলি। আচ্ছা, আহ, এখানে অনেক বড় স্লাইড, আমি পুরোটা আসলে দেখাচ্ছি না, কাউকে বোর করার ইচ্ছা নাই। সো আমি মেইনলি হচ্ছে আমাদের যে মিশনটা সেটাতে যাই। আমাদের মেইন মিশন আসলে হচ্ছে ক্লাইমেট চেঞ্জ নিয়ে কথা বলা, ঠিক আছে? ক্লাইমেট চেঞ্জ, এবং আমরা তিনটা অ্যাসপেক্টে কাজ করব: এডুকেশন, রিসার্চ এবং কমিউনিটি এঙ্গেজমেন্ট। সো আমাদের যে কোনো কিছুই ক্লাইমেট চেঞ্জকে ফোকাস করে, ব্যাকগ্রাউন্ডে ক্লাইমেট চেঞ্জ থাকবে, কিন্তু এডুকেশন আসবে, রিসার্চ আসবে, এবং হচ্ছে কমিউনিটি এঙ্গেজমেন্ট আসবে। এবং আমাদের লং টার্ম ভিশন হচ্ছে আমরা ইয়ুথদের নিয়ে কাজ করবো, ইয়ুথ এম্পাওয়ারমেন্ট। এবং হচ্ছে আমরা একটা ইন্টারন্যাশনালি রিকগনাইজ একটা অর্গানাইজেশনে পরিণত হবো, এটা আমাদের ভিশন। আর আমাদের জার্নিটা খুব রিসেন্টলি শুরু হয়েছে, যদিও আমাদের ইচ্ছা ছিল অনেক আগে থেকে, কিন্তু আমরা 2024 থেকে প্রিভিয়াস যে আইডিয়া হচ্ছে সেটাকে মোটামুটি একটা প্ল্যাটফর্মে নিয়ে এসে 2025 আমরা রেজিস্ট্রেশন করে এখন আমরা আসলে
2025 সরি রেজিস্ট্রেশন করে এখন আমরা হচ্ছে আসলে আইআরএস যেটা 501(c)(3 সেটা ইউএসএ তে যেটা করতে হয় এটার জন্য আমরা অ্যাপ্লাই করেছি। সো আমাদের রেজিস্ট্রেশন হচ্ছে আমেরিকাতে, আমেরিকা ইউএস মেইনলি যদি বলো ইউএসএ অ্যারিজোনাতে। সো এইটুকুই আমার আসলে অ্যাকুমেন্ট হ্যাভেন নিয়ে বলার ছিল। এখন আমরা আমাদের যে অ্যাকচুয়াল প্রেজেন্টেশন সেখানে যাই। আচ্ছা। ওকে। আচ্ছা, আমাদের আজকের প্রেজেন্টেশনটার নাম হচ্ছে ফুড টু ফুটপ্রিন্ট। ঠিক আছে। সো ফুড টু ফুটপ্রিন্ট এখন মানেটা হচ্ছে যে কি, মানে ফুড নিয়ে অবশ্যই, কিন্তু ফুটপ্রিন্টটা হয়তো আমরা অনেকে এখনো বুঝবো না, কিন্তু আমি যত বেশি প্রেজেন্টেশনের দিকে আগাবো তত আমরা সেটা বুঝতে পারবো। আচ্ছা। আমাদের এটা ছিল 3 দিনের একটা, এটা ছিল মানে এটা আসলে 3 দিন আমাদের ছোট ছোট করে আমরা চিন্তা করেছি যে 3 দিনের ওয়ার্কশপটা আমরা ডেলিভারি দিব। প্রথম দিন হচ্ছে আমরা মেইনলি বলবো কানেকশন বিটুইন ফুড অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ। যেহেতু আমি প্রথমে বললাম যে আমাদের মিশনটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ নিয়ে কাজ করা, এবং এটা ফুড রিলেটেড বোঝাই যাচ্ছে। সো কেন আমরা ফুড অ্যান্ড ক্লাইমেট চেঞ্জটাকে আসলে ফোকাস করছি এবং সেই কানেকশনটা। এবং আজকে আমরা আরেকটা জিনিস করব, ডে ওয়ানের আরেকটা এজেন্ডা হচ্ছে আমরা প্রবলেম আইডেন্টিফাই করব। ঠিক আছে। সো গ্রিন হাউস গ্যাসেস ফ্রম ফার্ম টু ক্লাইমেট। সো অনেকে যদি, আমি আশা করছি হয়তো অনেকেই জানো, কিন্তু যদি না জানো বা স্টিল গ্রিন হাউস গ্যাস কি, ক্লাইমেট চেঞ্জ কি, এটা আমরা সংক্ষেপে একটু ধারণা আহ, দেওয়ার চেষ্টা করব। আর তারপরে হচ্ছে ডে টু হচ্ছে সলিউশন, আমরা কি প্রবলেমটা তো আইডেন্টিফাই করলাম, সো ডে টুতে সলিউশন দেখব। আহ, এবং ডে থ্রিতে আমরা হচ্ছে ওয়েস্ট টু ওয়ার্ক, যেটা মেইনলি আমরা করব হচ্ছে কিছু অপরচুনিটি, আমি সেটাতে যাচ্ছি যে অপরচুনিটি সেটা ক্যারিয়ার ওরিয়েন্টেড এবং বিজনেস ওরিয়েন্টেড, সেটা নিয়ে আমরা এটা আলোচনা করব। আচ্ছা। আমি আহ, এখানে যেহেতু অনেকে সবার সাথে আমার এখনো কথা হয় নাই, মানে কথা হয় নাই মানে যেহেতু অনেকে নতুন আছো বা যারা পুরানো কাজ করেছো তাদের। তো আমি প্রেজেন্টেশনে যাওয়ার আগে যদি আমি একজন দুজনকে একটু জিজ্ঞেস করি যে আমরা আসলে এখানে কেন জয়েন করেছি, এটা কি শুধুমাত্র অনেকের সাথে আমি কথা বলেছি নাকি কোনো একটা তোমাদের ইচ্ছা আছে? আমি যদি কাউকে এখন র্যান্ডমলি জিজ্ঞেস করি, মাঝহাব তুমি আসলে তোমার সাথে আমার কথা হয়েছে ফোনে, সো তুমি এই প্রেজেন্টেশন বা এই ওয়ার্কশপ থেকে তোমার কি অ্যাচিভ করার ইচ্ছা, বা তুমি এখানে কেন অ্যাচিভ মানে আসছো, যদি একটু আমাদের সাথে শেয়ার করো আহ 1-2 লাইনে খুব ভালো হয়। অথবা যে কেউ আসলে, যে কেউ এটা ইয়ে হতে পারো। হ্যাঁ, মাঝহাব বলো। আহ, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম সবাইকে। আসলে আমি আসলে আজকে খুবই এনথুইস্ট এটা জানতে যে আসলে ফুড কিভাবে ক্লাইমেট চেঞ্জের সাথে খুব রিলেটেড একটা টপিক। এন্ড এটা সম্পর্কে আমার ধারণা মানে আছে, বাট আমি আজকে একটু আমার নলেজটাকে আপডেট করতে চাচ্ছি আর কি। দ্যাটস ওয়ে আই এম হিয়ার। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। অ্যান্ড এনিওয়ান এলস? আর কেউ এখানে কোনো ইনপুট বা কিছু বলতে চাও? অভিজিৎ? আহ আহ, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। জি ম্যাম, আমার এই সম্পর্কে ধারণা একটু কম। আমি হচ্ছে একটা বেসিক নলেজ নেওয়ার জন্য মূলত আসছি, আর 3 দিনের মধ্যে মোটামুটি একটা অ্যাডভান্স লেভেলে চলে যেতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা। ওকে। ওকে, আশা করি বেসিক, আমাদের বেসিক নলেজটাই দরকার আপাতত। আমাদের অ্যাডভান্স লেভেল হয়তো আমরা পরে যদি কেউ ইন্টারেস্টেড হও ডেফিনেটলি। আর আমরা তো 3 দিনে এটা করতে পারবো না, তোমাদের হয়তো আরো কোর্স করা বা আরো পড়াশোনা করতে হবে। সো আমরা আজকে বা আরো 2 দিন আমরা মোটামুটি বেসিক নলেজটাই গ্যাদার করার চেষ্টা করব। ওকে। সো আচ্ছা, তোমরা তো বললা দুইজন, আমি একটু বলি। আসলে কি মোটামুটি তোমাদের সাথে আসলে অ্যালাইন করবে, কারণ আমাদের যে লার্নিং অবজেক্টিভ, সো যেহেতু ওয়ার্কশপ, যেহেতু আমাদের কিছু শেখার, সো আমি একটু ওই ক্লাসের স্টাইলে জিনিসটা করেছি। সো লার্নিং অবজেক্টিভটা হচ্ছে কানেক্টিং দ্য ডট। কারণ দুইজনে বললা যে আসলে রিলেশনশিপটা কি বোঝা যাচ্ছে না, বা অনেকে জানো না, বা অনেকে জানো, দ্যাটস ওকে, জানলেও সমস্যা নেই, আমরা আবার একটু রিফ্রেশ হবো, বা তোমাদের ইনপুটটা আমাদেরকে দিতে পারবা। সো প্রথম হচ্ছে আমরা এই যে যে
Sorry. Two-way relationship in which climate change harms food production but produces. So আমরা এই রিলেশনশিপটা জানবো। Track the footprint. Okay. How to measure the hidden cost of your meal by looking at its journey. So hidden costটা আমরা জানবো। এখন হিডেন কস্ট বলতে কি বোঝাচ্ছে? যেহেতু ক্লাইমেট চেঞ্জ নিয়ে আমাদের কথা এখানে, এই জন্য হিডেন কস্ট বলতে আসলে ওই ক্লাইমেট চেঞ্জের ইম্প্যাক্টটাই বোঝাচ্ছে। অথবা যারা গ্রিন হাউস গ্যাস জানো, ক্লাইমেট চেঞ্জের আমি একটু বলে দিই যে ক্লাইমেট চেঞ্জের কারণ তো গ্রিন হাউস গ্যাস। সো গ্রিন হাউস গ্যাস কতটা জেনারেট হচ্ছে সেটা নিয়ে জানবো, ঠিক আছে? স্মার্ট সলিউশন নিয়ে জানবো, হাউ স্মার্ট প্রোডাকশন, স্মার্ট প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং অ্যান্ড স্মার্ট কনজাম্পশন, এই যে প্রবলেমগুলো এখানে আমরা নিয়ে কথা বলবো, সেটা আমরা কিভাবে সলিউশন করতে পারবো সেটা নিয়ে আমরা কিছুটা বেসিক ধারণা নিব। এবং স্পট অপরচুনিটি, যেটার কথা আমি বললাম, যে আমরা যেহেতু সবাই মোটামুটি, আমি ছাড়া অবশ্যই সবাই ইয়াং, এবং হচ্ছে সবাই ক্যারিয়ারের দিকে, মানে নতুন নতুন ক্যারিয়ারের দিকে যাবা, নতুন নতুন বিজনেস এন্টারপ্রেনার, যদিও যারা গ্রিন অথবা এই ধরনের কাজ করে তাদেরকে বলে ইকোপ্রেনার। ওকে, সো ইকোপ্রেনার ইজ নাথিং বাট এন্টারপ্রেনার, বাট রিলেটেড টু ইকো, মানে কোনো ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট বা এই ধরনের কাজ বা বিজনেস যারা করে। সো এটা নিয়ে আমরা একটু কথা বলবো, ক্যারিয়ার পাথ কি হতে পারে, বিজনেস আইডিয়াস কিছু। আহ, তো এটা গেল আমাদের লার্নিং অবজেক্টিভ। এখন ওয়ার্কশপ স্ট্রাকচারটা একটু বলি। প্রথম দিনে আমরা আসলে অবজেক্টিভ 1 2, সেকেন্ড দিনে অবজেক্টিভ 3, থার্ড দিনে আমরা অবজেক্টিভ 4। সো আমি এক্সপেক্ট করবো যে তোমরা তিনটাতে অ্যাটেন্ড করবা, কারণ যদি আমরা শুধু এই দুইটা করে আসলে আমাদের 3 আর 4 মিস হয়ে যাবে। হ্যাঁ, সলিউশন এবং আমাদের যে স্পট অপরচুনিটিস সেটা নিয়ে যে কথা বলা, সেই কথা বলাটা আমরা জানতে পারবো না। আহ, আচ্ছা, সো এখানে আমি একটু একটু আমি ইন্টারাপ্ট করে, ওকে, মনে হয়, সরি, একটু আমি ইন্টারাপ্ট করলাম কারণ আমার মনে হয় আমি যেটা খোলার সেটা খুলিনি। আচ্ছা, আমার স্ক্রিনটা তো দেখা যাচ্ছে, তাই না? আচ্ছা, যেটা আমি বলছিলাম যে আমাদের আসলে প্রিভিয়াসটায় যাই, ফ্লো অফ অ্যাকশন, মানে আমরা আসলে মানে তোমরা তো এখানে সময় দিচ্ছ ডেফিনেটলি, তো তোমরা কি পাবা এখান থেকে? অবশ্যই ডেফিনেটলি আমরা বেসিক নলেজটা ইয়ে করব, কিছু বেসিক নলেজ পাবো, কিন্তু তারও কিছু কিছু ম্যাটেরিয়াল ম্যাটেরিয়াল জিনিস যদি আমরা চাই, সেটা হচ্ছে এই ওয়ার্কশপটা অ্যাটেন্ড করার জন্য অবশ্যই সার্টিফিকেট অফ পার্টিসিপেশন, কারণ এই ওয়ার্কশপ থেকে আমরা কিছু জানবো। সো এই ওয়ার্কশপের পরে তোমরা কেউ কেউ, কারণ যেহেতু আমাদের ভলান্টারি কাজ আছে কিছু, মেইনলি স্কুল ওয়ার্কশপটাকে আমরা এছাড়াও কাজ আছে, কিন্তু আমরা এই ওয়ার্কশপটাকে বেস করে স্কুল ওয়ার্কশপ গুলাকে ফোকাস করছি। আমাদের স্কুলে কাজ হয় যেহেতু, আমাদের এডুকেশন এবং কোয়ালিটি এডুকেশন ওয়ান অফ দ্য এজেন্ডা আমাদের। সো তোমরা ভলান্টারি হিসেবে কাজ করতে পারো, সেই ক্ষেত্রে তোমরা সার্টিফিকেট অফ ভলান্টারি ওয়ার্ক পাবা এবং রিকমেন্ডেশন লেটার পাবা। ওকে, এছাড়াও এই ওয়ার্কশপটা ম্যান্ডেটরি এই ফেলোশিপ প্রোগ্রামের জন্য অ্যাপ্লাই করার জন্য, ঠিক আছে? সো আমরা ফেলোশিপ প্রোগ্রামটা শুরু করেছি, অলরেডি 3জন ফেলো আছে, ওরা আমি জানি না ওরা হয়তো এখানে আছে কেউ কেউ। সো তারা তাদেরটা শেষ করেছে জার্নি, তাদের ফেলোশিপ জার্নি। এখন আমরা নতুন সেকেন্ড রাউন্ড শুরু করব। তো সেকেন্ড রাউন্ডের জন্য আমরা স্ট্রাকচারটা একটু চেঞ্জ করেছি। স্ট্রাকচারটা মেনলি এই ওয়ার্কশপটা অ্যাটেন্ড করার জন্য করতে হবে, অ্যাপ্লাই করার জন্য, এবং ফেলোশিপের জন্য যারা ফেলো হবা, যারা ফেলো হিসেবে সিলেক্টেড হবা, তারা মেনলি সার্টিফিকেট পাবা, তোমাদের লিডারশিপ স্কিল এবং প্রকৃতপক্ষে তোমরা একটা কাজের অভিজ্ঞতা পাবা, রিকমেন্ডেশন লেটার এবং স্মল রেমুনারেশন। আমরা এনজিও, সো আমরা আমরা যেহেতু নন প্রফিট, ডেফিনেটলি আমরা বিশাল রেমুনারেশন দেওয়ার ইচ্ছা থাকলেও দিতে পারবো না। সো কিছু রেমুনারেশন এই অর্গানাইজেশন ডেলিভার করার জন্য ওয়ার্কশপগুলা, এবং আরো কিছু বেনিফিট সেটা আমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম আছে সেখানে পাবা। ওকে, সো আমরা এখন আসলে অনেক আমরা ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা বললাম, অনেকটা সময়ই চলে গেল। সো আমরা এখন আসল প্রেজেন্টেশনে যাই। আসল প্রেজেন্টেশনে
যাওয়ার জন্য আমাদের যেহেতু বললাম যে আমাদের ডে 1-এর অবজেক্টিভটা হচ্ছে 1, সো আমরা প্রথমে 1টা দেখি। 1টা কি, আমাদের অবজেক্টিভটা 1। আচ্ছা, এখন অলরেডি আসলে অনেকে বলেছো, তারপর আমি জিজ্ঞেস করি যে কেউ কি এখানে, আমরা জানি যে দুইজন বললা, অভিজিৎ বললা, মাঝহাবও বললা যে আমরা অতটা ভালো জানি না ফুডের সাথে ক্লাইমেট চেঞ্জের কি রিলেশন, বাট আর কেউ কি আমরা কিছুটা জানি, কোনো ধারণা আমাদের আছে, কোনো কেউ কি বলতে পারবা এখানে? আহ অর্পিতা, মিরাজুর, ওদের সবাইকে, তোমাদেরকে দেখতে পাচ্ছি, তো তোমরা কি কেউ এখানে কোনো ইনপুট দিতে পারবা? ফুডের সাথে আমাদের ক্লাইমেট চেঞ্জের কি রিলেশন? আচ্ছা, বৃষ্টি, বৃষ্টি, তুমি কি কিছু বলতে পারবা এখানে ফুডের সাথে কি রিলেশন? আচ্ছা, মেরাজুর, মেরাজুর বোধহয় কিছু বলতে চাচ্ছো, বলো। ম্যাম আমাকে কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমার কাছে মনে হয় ম্যাম ক্লাইমেট চেঞ্জের সাথে মানুষের যে একটা খাদ্যাভ্যাসের পরিবর্তন এবং কন্টিনিউয়াসলি যে পরিবর্তনটা হচ্ছে, এবং সেই সাথে হচ্ছে আমাদের উৎপাদন ক্ষেত্রে বা আমরা যারা উৎপাদনমুখী যেসব চিন্তা ভাবনাগুলো আছে সেখানে যে একটা পরিবর্তন আর কি, যেটা কন্টিনিউ গত কয়েক দশক ধরে চলছে আর কি। আমি মূলত ফুডের সাথে ক্লাইমেট চেঞ্জের সম্পর্কটা এখানেই দেখি, হয়তো আপনার কাছ থেকে আরো ইনশাল্লাহ কিছু শিখবো ম্যাম। থ্যাংক ইউ। আচ্ছা, হ্যাঁ, তুমি একদম পারফেক্টলি, তুমি মানে কারেক্ট অ্যান্সার দিয়েছো। ফুডের সাথে আসলে এইটাই রিলেশন, যে আমরা যে ফুড প্রোডাকশন করি, আমরা ওখানে যাই, নেক্সট স্লাইড গুলাতে যাই। সো মেইনলি, আচ্ছা, মেইনলি ফুডের সাথে ক্লাইমেটের চেঞ্জের যে সম্পর্ক, আবার ক্লাইমেটের ফুডের উপর একটা ইম্প্যাক্ট আছে। কি সম্পর্ক, আমরা আস্তে আস্তে যখন প্রেজেন্টেশনের আরো ভিতরে ঢুকবো সেটা নিয়ে জানবো। সো ফুড চয়েস প্লাস হচ্ছে ফুড প্রোডাকশন, হ্যাঁ, আবার ক্লাইমেট, ফুড চয়েস এবং ফুড প্রোডাকশনের সাথে উপরে ক্লাইমেটের একটা ইম্প্যাক্ট পড়ে, আবার ক্লাইমেট চেঞ্জের কারণে ফুড প্রোডাকশন বা ফুড সিস্টেমের উপর একটা ইম্প্যাক্ট পড়ে। সো আচ্ছা, আমরা তো ফুড সিস্টেম, ক্লাইমেট চেঞ্জ এগুলা নিয়ে কথা বলছি। সো ফুড সিস্টেমটা কি এবং ক্লাইমেট চেঞ্জ কি, এটা আমরা একটু একটু ধারণা নেই। যারা জানো তারা তো ভালো, যারা না জানো, যে ফুড সিস্টেম আসলে এই যে যেটা মিরাজুর বললো, যে আসলে প্রথম থেকে একদম খাবার উৎপাদন থেকে খাবার ট্র্যাশ বিনে যাওয়া পর্যন্ত, এই যে পুরা একটা সিস্টেম, এটাই হচ্ছে ফুড সিস্টেম। হ্যাঁ, এবং এটা একটা ভাস্ট সিস্টেম। আমার বলতে যত না ইজি মনে হচ্ছে, এটা আসলে এক একটা ফুডের জন্য আমরা অনেক ধরনের খাবার খাই, অনেকভাবে প্রোডাকশন করি, এখানে অনেক মানুষের কাজ, অনেক কিছু ইনভলভ। সো এটা একটা ভাস্ট একটা সিস্টেম, ঠিক আছে? সো এই জন্য বলা যায় ফার্ম টু ফর্ক টু ট্র্যাশ। সো খাবার থেকে প্লেটে যাওয়া, প্লেট থেকে ট্র্যাশে যাওয়া। আর ক্লাইমেট চেঞ্জটা হচ্ছে, আমি এখন ক্লাইমেট চেঞ্জটা নিয়ে মানে একদম স্লাইড দেখে না ইয়ে করে আমি তোমাদের সাথে একটু ডিসকাশন করবো, বিশেষ করে যারা আগে ওয়ার্কশপ গুলোতে অ্যাটেন্ড করেছো, যারা আমাদের পুরানো ভলান্টিয়ার আছো, ডেফিনেটলি তাদের কিছুটা আইডিয়া আছে, আমি ধরে নিব। সো ক্লাইমেট চেঞ্জ আসলে মেইনলি লং টার্ম শিফট ইন অ্যাভারেজ ওয়েদার কন্ডিশন। সো আসলে অ্যাভারেজ ওয়েদার কন্ডিশন মানে 30 বছরে ধরো সামারে বাংলাদেশে হওয়া উচিত, ফর এক্সাম্পল আমি একটা নাম্বার বললাম 30°C, হ্যাঁ, অথবা 30°C, কিন্তু সেটা হচ্ছে না, দেখা যাচ্ছে যে এখন 30 জায়গায় 50 চলে যাচ্ছে, ফর এক্সাম্পল। তার মানে কি, এটা আসলে অ্যাভারেজ যেটা হওয়ার কথা সেটা থাকছে না। এটাই হচ্ছে ক্লাইমেট চেঞ্জ। ওকে, আচ্ছা, এখন হোয়াট ইজ ক্লাইমেট চেঞ্জ, আমি আমার যে স্লাইডগুলো আছে সেই স্লাইডগুলো দেখে দেখায় তোমাদেরকে বোর না করে আমি যদি একটু আলোচনার মধ্যে যাই, সেটা মনে হয় সবচেয়ে ভালো। সো এখানে আহ, পুরানো যারা আছো তার মধ্যে, আচ্ছা, আমাদের এখানে আরেকজন আছে, সে হচ্ছে নাহিদ, নাহিদ আছো বোধহয়, নাহিদ আমাদের ক্লাইমেট চেঞ্জ এন্ড সাস্টেনেবিলিটি কনসালটেন্ট। সো নাহিদ, তুমি শুরু করতে পারো যে ক্লাইমেট চেঞ্জটা কি, আসলে কি, তুমি যদি একটু বলো। আমি আসলে খুব সহজ ভাষায় বলি, আমি একদম হিস্টোরিক্যাল ডেটা নিয়ে বলছি না, তাহলে মানে যারা আছে ওরা হয়তো বা অতটা বুঝতে পারবে না। হুম, হুম, আম, আমি সহজ ভাষায় যেটা বলি সেটা হচ্ছে যে ক্লাইমেট তো হচ্ছে একটা মানে আহ, জায়গার আম, একটা লং টার্মের যে জলবায়ুর যে পরিবর্তন সেটাই হচ্ছে ক্লাইমেট, তাই না? সো আমাদের যেরকম 6টা ঋতু
ছিল আর কি আমাদের বাংলাদেশে 6টা ঋতু হওয়ার কথা, হ্যাঁ। তো আমি ছোটবেলায় যেভাবে ফিল করতাম, এখন সেভাবে আর 6টা ঋতু আলাদাভাবে ডিস্টিংক্ট আমরা করতে পারি না, হ্যাঁ, ডিস্টিংগুইশ করতে পারি না। তো যেটা হচ্ছে আমাদের শীতকালটা অলমোস্ট নাই হয়ে যাচ্ছে, হ্যাঁ। আবার বৃষ্টির প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে। গরমকালে মানে সামার যে সিজনটা, সেটাতে টেম্পারেচার অনেক বেশি বেড়ে গেছে, হ্যাঁ। সো সহজ ভাষায় বলতে গেলে এগুলাই ক্লাইমেট চেঞ্জ আর কি। আর আর কিছু কি অ্যাড করব? আহ, আচ্ছা, এখানে আর কে আছো? আচ্ছা, অর্পিতা আছো। বৃষ্টিকে আমি দেখতে পাচ্ছি না আসলে। হ্যাঁ, অর্পিতা, তুমি কি কিছু অ্যাড করতে চাও? কারণ তুমি তো খুব সুন্দর করে ওয়ার্কশপ গুলা কন্ডাক্ট করেছো। কোনো কিছু অ্যাড করার আছে এখানে? ম্যাম, চাইলে তো অনেক কিছু অ্যাড করা পসিবল। ক্লাইমেট চেঞ্জ নিয়ে আসলে কথা বলা মনে হয় স্টার্ট করলে শেষ হওয়াটা মনে হয় শেষ হবে না। অ্যাকচুয়ালি আমরা যারা বাংলাদেশে থাকি তারা আমরা এটা আরো ভালো করে এটা ফেস করছি। যেমন একদমই যখন আমাদের সামার সিজনটা পিকে থাকে তখন এক্সট্রিমলি বাইরে থাকাটা খুবই ডিফিকাল্ট হয়ে পড়ে আমাদের সবার জন্য। আমরা যতটাই নিজেদেরকে ফিট হিসেবে দাবি করি না কেন, বাইরে গেলে আমরা সবাই অনেক অসুস্থ হয়ে পড়ি। কারণ এই যে এক্সট্রিম সানহিট এবং টেম্পারেচার, এই দুইটা হচ্ছে নর্মাল জীবনকে একবারেই হচ্ছে এক্সস্টেড করে ফেলে। আর উইন্টারের কথা যেটা ম্যাম মাত্র বললো, সেটা তো অবভিয়াসলি আছে। যেমন ডিসেম্বর মাস এখনো কিন্তু অত ভালো করে ঠান্ডাটা পড়ছে না, যেটা অথচ আগে আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু ডিসেম্বরে অনেক ভালো একটা ঠান্ডা পড়তো। এখনো কিন্তু কোল্ড ওয়েভ আমরা পাইনি, হয়তো বা দেখা গেছে আরো 10-15 দিন বা কিছুদিন পর থেকে সেটা স্টার্ট হবে। তখন হবে আরেকটা ঝামেলা, তখন আবার অনেক ঠান্ডা, কোনো কাজ করা যাচ্ছে না। মানে এই যে ওয়েদারের যে ব্যালেন্সটা, এটা আর কি আমাদের স্টেবল থাকছে না। এবং রিসেন্টলি তো দেখলামই একটা ডেটা আছে যে 2070 অথবা 80 দিকে হয়তো বা বাংলাদেশ থেকে উইন্টার একদমই এক্সটিন্ট হয়ে যাবে। তো এটা খুবই কনসার্নিং। আমার মনে হয় সবারই নিজেদের থেকে একটু এগিয়ে আসা উচিত। এটাই। থ্যাংক ইউ অর্পিতা, খুব সুন্দর করে বলেছো। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এখন যারা নতুন নতুন বা আমাদের সাথে ইনশাল্লাহ ইয়াতে করবা, ভবিষ্যতেও কাজ করবা, আজকে থেকে হয়তো শুরু হলো জার্নি, তাদের মধ্যে থেকে কেউ মিরাজও তো বলেছো, মাঝহাবও বলতে কথা বললা নাকি আমার ঠিক খেয়াল নেই। আচ্ছা, আহ নাজমুল শেখ, তুমি কি বলতে পারো যে ক্লাইমেট চেঞ্জটা কি? আরেকটা জিনিস, এখানে কিন্তু ভয় পাওয়ার কিছু নাই। মানে তোমরা কেউ ভয় পেয়ে ভয়ে কথা বলবো না এরকম কিছু না। ভুল আমিও করতে পারি, বা ভুল হোক বা যাই হোক, আমিও হয়তো অনেক বোকার মতো কথা বলতে পারি। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, ওকে? সো আমরা জাস্ট ইন্টারঅ্যাক্টিভ করব যতটা পারা যায়, তাহলে আমাদের এই এই জার্নিটা অত বোরিং হবে না আর কি। আচ্ছা নাজমুল, হ্যাঁ বলো। আম, পৃথিবীতে হচ্ছে লং টার্ম হচ্ছে যে টেম্পারেচার এন্ড ওয়েদারের যে চেঞ্জটা, এটা হচ্ছে আমার ক্লাইমেট চেঞ্জ। এবং এটা আমাদের ফুড সিস্টেমে অনেক বড় একটা ইফেক্ট ফেলে, পজিটিভলি এবং নেগেটিভলি। ওকে, হ্যাঁ, ডেফিনেটলি। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, আর কেউ কিছু অ্যাড করতে চাও নাকি আমরা আবার আমাদের প্রেজেন্টেশনে যাব? যদি অ্যাড করতে চাও বলো, অথবা আমরা আসলে, আচ্ছা, ক্লাইমেট চেঞ্জ অলরেডি সবাই বলেই ফেললো। ক্লাইমেট চেঞ্জ মানে হচ্ছে যে এভারেজ টেম্পারেচার, নাহিদ সুন্দর করে বললা, অর্পিতা বললা, না নাজমুলও বললা। সো আমি আর ওটার মধ্যে না যাই যে পৃথিবী আসলে গরম গরম হয়ে যাচ্ছে, তাই না? গ্লোবাল ওয়ার্মিং। আমরা বাচ্চাদেরকে আর্থ অ্যাভেঞ্জার যারা করেছো, আমরা তো বাচ্চাদেরকে এভাবেই শিখলাম, পৃথিবী গরম হয়ে যাচ্ছে। সো গ্লোবাল ওয়ার্মিং, এবং গ্লোবাল ওয়ার্মিং আরো আমি আসলে আর দুই তিনটা জিনিস একটু অ্যাড করি, তাতে আমাদের প্রেজেন্টেশনটা বা আমাদের জিনিসগুলো বুঝতে আর একটু সুবিধা হবে, যেহেতু ওই জিনিসগুলো আমাদের জানা দরকার। ওকে, সো হ্যাঁ, আমরা তো জানি পৃথিবী গরম হয়ে যাচ্ছে, সামারের মতো নাই, উইন্টারের মতো নাই, উইন্টারটা ছোট হয়ে যাচ্ছে, উইন্টারটা খুব আনপ্রেডিক্টেবল, ঠিক আছে? সেগুলো কেন হচ্ছে? এই হচ্ছে কারণ হচ্ছে গ্রিন হাউস এফেক্ট। ওকে, সো গ্রিন হাউস এফেক্টটা কি? গ্রিন হাউস এফেক্ট কি? আহ আচ্ছা, বিফোর আমরা আমরা গ্রিন হাউস এফেক্ট কি সেটা জানার আগে আমরা কয়েকটা আমাদের কিছু গ্যাসের কথা জানতে হবে, সেগুলো হচ্ছে গ্রিন হাউস গ্যাস। সো কেউ কি বলতে পারবা এখানে গ্রিন হাউস গ্যাস গুলা মেইনলি কোনগুলা? মেইন তিনটা বললেই হবে। কারো কি গ্রিন হাউস গ্যাস, তিনটা গ্যাস, সেই তিনটা গ্যাসের নাম কেউ জানো, অথবা আমাকে বলতে পারবা?
সবাইকে বলতে পারবা? কার্বন ডাই কার্বন কার্বন ডাইঅক্সাইড, ডাইঅক্সাইড, মিথেন অ্যান্ড মিথেন, নাইট্রাস নাইট্রোজেন। অক্সাইড। এক্স্যাক্টলি, হ্যাঁ। সো মেইন তিনটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড। এই তিনটা গ্যাস আমাদের মনে রাখতে হবে, হ্যাঁ। এই তিনটা হচ্ছে মেইন। এবং হচ্ছে এই যে এখানে বড়, এটা আমি ওয়েবসাইট থেকে নিয়েছি। সো সরি, এখানে আমি সোর্সটা দিই নাই, বাট এটা ওয়েবসাইট থেকে কপি পেস্ট করা, এটা তোমরা সার্চ করলেও হয়তো পাবা। সো এখানে এই যে বড় বড় গোল গোল বলের মতো, এটা বড় মানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সবচেয়ে বেশি, মিথেন তার চেয়ে একটু কম, নাইট্রাস অক্সাইড তার চেয়ে আরো কম। সো আরো কিছু আছে ওগুলা, যেমন হাইড্রোফ্লোরোকার্বন, পারফ্লুরো, সালফার হাইড্রো সরি সালফার হেক্সাফ্লোরাইড। সো এগুলা নিয়ে আমাদের অতটা আপাতত মাথা ব্যথা নাই। আমাদের এই তিনটা মাথা ব্যথা আর কি, আমাদের আজকের অ্যাটলিস্ট আজকের জন্য এই তিনটা অবশ্যই মাথা ব্যথা, বাট আমরা অত বেশি ইয়ে করবো না এখন। সো যেহেতু এই তিনটা মেইন। আচ্ছা, এখন আমি যদি বলি কাউকে যে এইটা উম, আহ, আমাকে একটু এক্সপ্লেইন করো, ধরো এই গ্রিন হাউস এফেক্টটা, এটা বলার কারণ হচ্ছে কি, আমাদের পরের যে কন্টেন্ট গুলো সেগুলো একটু জানতে হবে যে এটা এই গ্রিন হাউস এফেক্ট বা হিউম্যান এনহ্যান্স গ্রিন হাউস এফেক্ট কি, জাস্ট এক লাইনে বললেও হবে আর কি, এটার মানেটা কি। আমরা আর্থ অ্যাভেঞ্জারে বলেছি না পৃথিবীর কম্বলটা মোটা হয়ে যাচ্ছে, যারা আর্থ অ্যাভেঞ্জার করেছো। সো ওই ওই রেসপেক্টেও বলতে পারো। অর্পিতা, তোমাকেই আবার বলি, এটা এত সাইন্টিফিক্যালি ব্যাখ্যা করতে হবে না, আমি ম্যাম জাস্ট এটা। আরেকটু রিপিট করলে ভালো হতো, আমার নেটটা স্লো হয়ে আসছে, শুনতে পারিনি। ও আচ্ছা আচ্ছা, আমি বলতে চাচ্ছি যে গ্রিন হাউস এফেক্টটা বা এই যে গ্রিন হাউস গ্যাসের যে ইয়েটা, এটা যদি একটু এক্সপ্লেন করতে পারো এক লাইনে তাহলে হবে। আচ্ছা, আমি একটু তাহলে তুমি কি শুনতে পাচ্ছো? আমি বল- হ্যাঁ, বাট অনেকটা আর কি ভেঙে আসতেছে। আমি একটু ট্রাই করতে পারি, সেটা হচ্ছে আমরা যেটাকে ব্ল্যাঙ্কেট হিসেবে বলছিলাম, তো হুম। ব্ল্যাঙ্কেটটা যেরকম হচ্ছে হিটটাকে আর কি কি বলবো যে আম, ধরে রাখে, অ্যাবজর্ব। এটাও সেম সিমিলার। হ্যাঁ, অ্যাবজর্ব করে রাখে, সিমিলারই। তো এখানে যে অ্যাবজর্বমেন্টের যে লেয়ারটা, এই অ্যাবজর্ব হওয়ার পরে সেটা কি মানে ন্যাচারালি আর কি বের হয়ে যেতে পারছে না, এজন্যই আর কি টেম্পারেচারটা ডে বাই ডে ইনক্রিজ করছে। হ্যাঁ, এক্স্যাক্টলি। সো ঠিক গ্রিন, বলেছেন, আমি আরেকটু অ্যাড এক্স্যাক্টলি, করি। মানে হ্যাঁ হ্যাঁ অবশ্যই অ্যাড করো। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের আহ, যে পৃথিবীর চারদিকে যে গ্রিন হাউস গ্যাসের লেয়ারটা আছে, এটা আমাদের জন্য দরকার। আহ, এই লেয়ারটা না থাকলে পৃথিবী অনেক বেশি ঠান্ডা হয়ে যেত। বাট হুম। এই লেয়ারটা থাকার কারণে আমাদের পৃথিবীটা মানে বসবাসযোগ্য হয়েছে। যেমন অন্য অন্য প্ল্যানেট গুলো আছে যেখানে আমরা থাকতে পারি না, কারণ এই লেয়ারটা ওখানে নাই। তো তার এ হচ্ছে, তাহলে কিন্তু এটা যতটুকু দরকার এতটুকু থাকতে হবে। যখন এই লেয়ারটা বেশি, এই যে পৃথিবী থেকে যখন বেশি বেশি কার্বন ডাই অক্সাইড নিঃসরণ হচ্ছে বা অন্যান্য গ্রিন হাউস গ্যাস যেগুলো আছে এগুলো বেশি বেশি নিঃসরণ হচ্ছে, যার কারণে ওই লেয়ারটা বেশি পুরু হয়ে যাচ্ছে। এর কারণে হিটটা মানে ট্র্যাপ হয়ে যাচ্ছে, এটা আর বের হতে পারছে না। তখন এই যে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে, এটাই হচ্ছে গ্রিন হাউস গ্যাসের এফেক্টটা। বাট নর্মালি গ্রিন হাউস গ্যাসটা আমাদের জন্য দরকারি, যখন বেশি এক্স্যাক্ট হয়ে যাচ্ছে সেটা হচ্ছে আমাদের জন্য ক্ষতিকর। এক্স্যাক্টলি, খুব সুন্দর করে বলেছো। অর্পিতা এবং বৃষ্টি দুইজন, বৃষ্টি তো বললা বোধহয় না? হ্যাঁ, বৃষ্টি। হ্যাঁ। So, দুইজনই খুব সুন্দর করে বলেছে। হ্যাঁ, এক্স্যাক্টলি, আমাদের ন্যাচারাল যে গ্রিন হাউস এফেক্ট সেটা অবশ্যই আমাদের লাগবে। এই জন্য এই যে এই ব্ল্যাঙ্কেটেরটা এখানে, এটা হচ্ছে ব্ল্যাঙ্কেট গ্রিন হাউস গ্যাসের, এটা পাতলা কিন্তু এটা অনেক মোটা। কারণ এখানে আমাদের নিজেদের কাজের কারণে, এই শব্দটা মনে রাখো, নিজেদের কাজের কারণে, মানে হিউম্যান এনহান্স গ্রিন হাউস এফেক্ট, ঠিক আছে? সেটাকে অ্যানথ্রোপোজেনিক বলে বলে। বাট আমরা যত বেশি উল্টাপাল্টা কাজ করব, যত বেশি উল্টাপাল্টা বলতে বোঝাচ্ছি, যত বেশি কার্বন ডাই অক্সাইড গ্রিন হাউস গ্যাসগুলো এমিট করবে, এগুলো কোত্থেকে আসে, এগুলো তো আমাদের কাজের ফলে, তত বেশি এখানে জমা হতে থাকবে এবং ব্ল্যাঙ্কেটটা মোটা হয়ে যাবে। মোটা হয়ে গেলে তখন তাপটা ধরে রাখবে, পৃথিবী গরম হয়ে যাবে। সো এখানে একটা জাস্ট গ্রাফ দিয়ে যে আসলে পৃথিবী অনেক গরম হয়ে গেছে, ঠিক আছে? সেই 2020 পর্যন্ত, 1850 থেকে 2020 পর্যন্ত 1.1 ডিগ্রি সেন্টিগ্রেড আসলে গরম হয়ে গেছে। সো এটা আসলে পৃথিবীর জন্য একটা অ্যালার্মিং। ওকে। সো আমি আর এগুলো অত বেশি না বলে, যেহেতু তোমরা মোটামুটি বুঝো, অ্যাটলিস্ট এই শব্দগুলা যে বুঝলেই হবে যে গ্রিন হাউস এফেক্ট কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড এগুলোর কারণে হচ্ছে। আচ্ছা, এখানে আমি জাস্ট এক লাইনে একটু বলি, এটা আমাদের একটু জানা দরকার, কারণ আমাদের এগেন কিছু ক্যালকুলেশনের ব্যাপার আছে যে হিট ট্র্যাপিং পাওয়ার। আমরা তো শুনলাম যে
তাপটা ধরে রাখে, তাই না? সো তাপটা যে ধরে রাখে, সেটা আমরা কিভাবে বুঝবো যে কোন গ্যাস কতটা তাপ ধরে রাখে? এইটাই আসলে গ্লোবাল ওয়ার্মিং পোটেনশিয়াল, জিডাব্লিউ হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং পোটেনশিয়াল। এইটাই হচ্ছে সেই ধরে রাখার ক্ষমতাটা। আমরা সাধারণত কার্বন ডাই অক্সাইডের সাথে এটাকে কম্পেয়ার করি। কার্বন ডাই অক্সাইড যদি 1 হয়, মিথেন হচ্ছে 100 বছরের ইম্প্যাক্ট, আর 20 বছরের ইম্প্যাক্ট হচ্ছে 84 থেকে 87, নাইট্রাস অক্সাইড হচ্ছে 273। সো এই ক্যালকুলেশনটা বা এই নাম্বারটা আমাদের আসলে আমরা কিছু ওই কার্বন ফুটপ্রিন্ট ক্যালকুলেশন করব, সেটার জন্য আমাদের দরকার। সো এই জন্য আমি একটু আগেই বললাম যে 28টা হচ্ছে যে কার্বন ডাই অক্সাইডের সাথে কম্পেয়ার করে। কার্বন ডাই অক্সাইড যদি 1টা হয়, মিথেনের ইম্প্যাক্টটা হচ্ছে 28 গুণ বেশি কার্বন ডাই অক্সাইডের চেয়ে, এবং নাইট্রাস অক্সাইডের 273 গুণ বেশি। এটা এভাবে করে আর কি বলা, কারণ প্রত্যেকটা জিনিসকে আমরা কার্বন ডাই অক্সাইডে কনভার্ট করে ফেলি। এই জন্য আহ, এটাকে বলা হয় যে কার্বন ডাই অক্সাইড ইকুইভ্যালেন্ট, ঠিক আছে, এই ইউনিটটাকে। সো আমরা আরেকটু ইয়েতে যাই। আচ্ছা, আমরা মোটামুটি আসলে আমি ধরে নিচ্ছি, যদি কারো কোনো কোশ্চেন থাকে এখন আমাকে করতে পারো, অথবা আমরা পরের দিকে যাই। যদি কোশ্চেন থাকে 1 সেকেন্ডে বলো। কোশ্চেন আছে কোনো? আচ্ছা, কোশ্চেন যদি না থাকে, থাকলে আমাকে ইন্টারাপ্ট করো, কোনো সমস্যা নেই। আমরা তো ফুডটা জানলাম। তো ফুটপ্রিন্ট, আমাদের আরেকটা কিন্তু শব্দ আছে ওয়ার্কশপে, ফুড টু ফুটপ্রিন্ট। ফুটপ্রিন্টটা কি? ফুটপ্রিন্টটা কি? আর কেউ কি আমাকে একটু বলতে পারবা, আমরা যদি একটু ডিসকাস করি ফুটপ্রিন্টটা এখানে কি বলা হচ্ছে ফুটপ্রিন্ট বলতে? আহ, আচ্ছা, আমি আবার আমাদের কনসালট্যান্ট ম্যামের কাছে যাই। নাহিদ, তুমি যদি একটু বলো সবার উদ্দেশ্যে যে ফুটপ্রিন্টটা তুমি একটু সহজ করে যদি বলো। হ্যাঁ। ফুটপ্রিন্ট হচ্ছে যে আমি আমার মানে পার্সোনাল বিভিন্ন কাজে, পার্সোনাল বা ব্যবসায়িক বা আমরা আমাদের লাইফস্টাইলগত যে কোনো কাজে আসলে আমরা কতটুকু আম, মানে আম, কি বলবো, কার্বন ফুটপ্রিন্ট ফেলে যাচ্ছি, ব্যাপারটা আসলে আমি অত সহজ করে বলতেও পারছি না। আমরা মনে আচ্ছা। হয় আমি ফুড ফুড নিয়েই যদি বলি, ধরো আচ্ছা। এটা তুমি এত আরো বেশি ভালো করে ডিসক্রাইব করবা। সেটা হচ্ছে আমি যে ফুডটা খাচ্ছি, হ্যাঁ, আম, সেটা প্রডিউস করতে গিয়ে কতখানি কার্বন ডাই অক্সাইড আমি এমিট করছি, বা আমরা যে গ্যাসগুলোর ব্যাপারে কথা বললাম এগুলো কতটা এমিট করছি। বা আমরা যদি ট্রান্সপোর্টের কথায় যাই, তাহলে আমি একটা জায়গায় গাড়িতে করে গেলে আমি যে পরিমাণ কার্বন ফুটপ্রিন্ট ফেলে যাচ্ছি, যে পরিমাণ গ্যাস এমিট করছি, ক্ষতিকর গ্যাসগুলো এমিট করছি, আম, আমি যদি হেঁটে যেতাম তাহলে আমার ফুটপ্রিন্ট আর একটু কম হতো। ব্যাপারটা এরকম আর কি। আচ্ছা, আচ্ছা, ওকে, থ্যাংক ইউ সুন্দর করে বলার জন্য। কে জানি হাত তুললো মনে হয়, সেটা আমি খোঁজার চেষ্টা করছিলাম, মনে হয় ফেরদৌস নাকি? তুমি কি? ম্যাম বলতে চাচ্ছিলাম যা যা সব হ্যাঁ। কভার করে ফেলেছে, নাইট টাইম আর দরকার নেই, আগে দশ ক্লিয়ার করে ফেলছে। আচ্ছা, ওকে, যেহেতু কভার করে ফেলেছে তাহলে আমি একটু কন্টিনিউ করি। সো আমরা তো তিনটা, আমি বলেছিলাম না যে তিনটা গ্যাসের নাম মনে রাখতে হবে আমাদের, মেইন কালপ্রিট গ্যাস, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড। সো এই তিনটা গ্যাসের নাম থেকে আমি আবার শুরু করি। ওকে, ওরা মোটামুটি, হ্যাঁ, ওর তো খুব সুন্দর করে নাহিদও বলেছে, ফেরদৌস তো বললোই না যেহেতু নাহিদ সব বলেই ফেলছে। ওকে, সো আচ্ছা, আমি তার মানে কি এই তিনটা গ্যাস কিভাবে তৈরি হচ্ছে? আমরা ওই যে বললাম না গ্রিন হাউস এফেক্টটা ন্যাচারাল, তো ঠিক আছে, ন্যাচারালে তো আমরা এই যে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি, এই জন্য, তারপরে হচ্ছে আমরা যে আমাদের মরে যাওয়ার পরে আমাদের শরীরটা মিশে যাচ্ছে, ওখান থেকে কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে। সো ওইটা তো ওকে, বাট এক্সট্রা কিভাবে তৈরি হচ্ছে? আমাদের নিজের কাজের, ঠিক আছে, এই কালপ্রিট হিউম্যান গ্যাসগুলো কিন্তু অ্যাক্টিভিটি। আমরাই তৈরি করছি। সো তার মানে কি এই এগুলা কারণে ক্লাইমেট চেঞ্জ, এবং এই যে কার্বনিক গ্যাসগুলো আমরা যত বেশি কতটুকু প্রডিউস করছি, এটাই হচ্ছে কার্বন ফুটপ্রিন্ট। ওকে, কার্বন শব্দটা আমরা ওখানে দেই নাই বলার স্বার্থে। ওকে, ফুড টু ফুটপ্রিন্ট বলতে সুবিধা হয়, কিন্তু আসলে এটাকে বলে কার্বন ফুটপ্রিন্ট। ওকে, সো আমরা কতটুকু অ্যামাউন্ট অফ এই গ্যাসগুলা প্রডিউস করছি আমাদের নিজের কাজের কারণে, এটাই হচ্ছে কার্বন ফুটপ্রিন্ট। সো বোঝা গেছে? কারো যদি কোশ্চেন থাকে আমাকে এখন বলতে পারে, কারণ এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এই ফুডের সাথে রিলেশনশিপটা বোঝার জন্য।
সো কার্বন ফুটপ্রিন্ট ছোট হতে পারে, বিগ বড় হতে পারে। কার্বন ফুটপ্রিন্টটা আসলে ইজ নাথিং বাট এ ভিজুয়ালাইজেশন, ঠিক আছে? আমাদের ভিজুয়ালাইজ করার সুবিধার্থে। কারণ কি, আমি ধরো এটা যেমন যেমন আমি আমি জাস্ট ট্রান্সপোর্ট থেকেই বলি, যেহেতু ট্রান্সপোর্টের এক্সাম্পলটা নাহিদ দিল। ফুডেরটা আমি আসবো, আবার ফুডেরটা যেহেতু আমরা পরে আসবো সুবিধা বোঝার জন্য। আমি যদি হেঁটে যাই, আমি কোনো বাস ট্রাম গাড়ি কিছু নিলাম না, তার মানে কি আমি কোনো কিছুই জেনারেট করলাম না, কোনো একটা গ্যাস জেনারেট করলাম, কোনো আমার এনার্জি আমি ইউজ করছি না, ঠিক আছে? আমি হেঁটে যাচ্ছি, হ্যাঁ আমার নিজের এনার্জি, বাট আমার কোনো ফসিল ফুয়েল কোনো আমি ইউজ করছি না, বা কিছুই আমি ইউজ করছি না। সো আমার ওখানে গ্রিন হাউস গ্যাস জেনারেটর হচ্ছে শূন্য। সো গ্রিন হাউস তার মানে কি, ফুটপ্রিন্টটা খুবই ছোট্ট। এই যে পায়ের ছাপ, পায়ের ছাপ মানে আমার পায়ের ছাপ বলতে বোঝাচ্ছে ইম্প্যাক্ট, ঠিক আছে? সো এই জন্য এটাকে বলা হয় ফুটপ্রিন্ট। সো ওই ইম্প্যাক্টটা খুবই কম। কিন্তু আমি যদি গাড়িতে যাই, একা গাড়িতে যাই, তাহলে ফুটপ্রিন্টটা অনেক বড় হবে। সো এটা এটা আসলে একটা আমরা যদি নাম্বার দিয়ে দেখি, ফুটপ্রিন্ট বলতে বোঝাচ্ছে তার মানে শূন্য। আবার যদি গাড়িতে যাই এটা হবে 100। কিন্তু নাম্বার দিয়ে বললে জিনিসটা আসলে বুঝতে যত না সুবিধা, কিন্তু আমরা যদি এরকম পায়ের ছাপ বা আমরা যদি ফুটপ্রিন্ট দিয়ে বলি, তাহলে এটা ভিজুয়ালাইজ করতে সুবিধা হবে। সো এটাই আসলে মেইন কথা। ফুটপ্রিন্টটা হচ্ছে আমরা কতটুকু গ্রিন হাউস গ্যাস জেনারেট করব সেটার একটা আহ, পরিমাপ। ওকে, সেই পরিমাপটাই হচ্ছে ফুটপ্রিন্ট। সো বিগ ফুটপ্রিন্ট মানে হচ্ছে বিগ কন্ট্রিবিউশন, স্মল ফুটপ্রিন্ট মানে হচ্ছে ছোট ছোট কন্ট্রিবিউশন। ওকে, সো আচ্ছা, আচ্ছা অলরেডি আসলে আমি বলে ফেলছি, কিন্তু তারপরে এখন যেহেতু আমরা মোটামুটি আলোচনা করলাম, এখন কি কেউ বলতে পারবা তোমাদের ভাষায় বা তো সহজ করে যেভাবেই হোক, যেটা আমি বললাম যে এখানে ভুল ভুল কারেক্ট কিছু নাই, যে ফুটপ্রিন্টটা আসলে কি, তোমরা কি বুঝেছো? আমরা যদি একটু ডিসকাস করি, আহ ফুটপ্রিন্ট বলতে আমরা কি বুঝতে পারছি এখানে? আচ্ছা ম্যাম, আমি একটু বলি। হুম। ফুটপ্রিন্টটা হচ্ছে একটা মানুষের, মানে আমাদের আর কি লাইফ টাইমে আমরা কতটুকু পরিমাণে কার্বন ডাই অক্সাইড ইমিট করছি, প্লাস হচ্ছে এটাকে ফুটপ্রিন্ট কেন বলা হচ্ছে, কারণ আমাদের কাজের ফলে আমরা একটা ছাপ রেখে যাচ্ছি। মানে এটা অনেকটা অ্যাবস্ট্রাক্ট একটা জিনিস, বাট এখানে আমরা এই ফুটপ্রিন্টটাকে একদম মানে জিরো করে দিতে পারবো না। এটা হয়তো আমরা কমিয়ে নিয়ে আসতে পারবো। ফুটপ্রিন্টটা আমাদের অ্যাক্টিভিটির কারণে আমরা বাড়াতে পারি অনেক বেশি, মানে অনেক বড় ফুটপ্রিন্ট হতে পারে, ইম্প্যাক্টটা অনেক বেশি পড়তে পারে, অথবা আমরা হচ্ছে এটাকে ছোট করে নিয়ে আসতে পারি। বাট এটা জিরো করা যাবে না, মানে করা সম্ভব না, কারণ ন্যাচারাল কিছু মানে প্রসেস আছে যেটার কারণে আমাদের ইয়েটা থাকবে, ছাপটা থাকবে। তো ইজিলি যদি বলতে চাই যে আমাদের পুরো লাইফ টাইমে আমাদের অ্যাক্টিভিটিস এর জন্য যে পরিমাণ আমরা কার্বন ডাই অক্সাইড ইমিট করছি, এটাকেই হচ্ছে আমরা কার্বন ফুটপ্রিন্ট বলছি। মানে এখানে শুধু ফুটপ্রিন্ট হিসেবে বলতেছি, বাট এটা মূলত কার্বন ফুটপ্রিন্ট। হ্যাঁ, কিন্তু এটা এক্স্যাক্টলি, একটা হ্যাঁ হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট জিনিস। এক্স্যাক্টলি। আমাদের নাম আমরা ফুটপ্রিন্ট মানে আমাদের ওয়ার্কশপের নাম ফুটপ্রিন্ট দিয়েছি, বাট এটা কার্বন ফুটপ্রিন্ট। আরেকটা জিনিস আমি এখানে একটু অ্যাড করি, এখানে আসলে কার্বন ডাইঅক্সাইড, মিথেন মানে সমস্ত গ্রিন হাউস গ্যাসের আমরা যোগ করে যে ইম্প্যাক্টটা, সেটা শুধু কার্বন ডাইঅক্সাইড না, এখানে কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড এবং আরো অন্যান্য গ্রিন হাউস সবগুলোকে আমরা যোগ করে যে পরিমাত্রা, সেটাই কার্বন ফুটপ্রিন্ট। এখন এটাকে কার্বন ফুটপ্রিন্ট বলতেছে কারণ হচ্ছে ওই যে আমি প্রথমে ওই একটা টেবিল দেখালাম না, যে আমরা কার্বন ডাইঅক্সাইডের সাথে কম্পেয়ার করি। সো সবকিছু আসলে কার্বন এটা ডাইঅক্সাইডের, আলটিমেটলি হ্যাঁ কার্বন ডাই অক্সাইডেই তো কনভার্ট হয়ে যাচ্ছে, তাই না? এক্স্যাক্টলি, অন্যান্য তো আলটিমেটলি যাচ্ছে না। কার্বন ডাইঅক্সাইডে কনভার্ট হয়, এক্স্যাক্টলি। সো আলটিমেটলি আমরা সবকিছুই কার্বন ডাইঅক্সাইড, আমরা যদি এক মিথেন উৎপাদন করি, তার মানে আসলে 28টা কার্বন ডাইঅক্সাইড, 100 বছরের ইম্প্যাক্ট। সো হ্যাঁ বৃষ্টি, তুমি একদম মানে খুব সুন্দর করে বলছো। আর কেউ, আমি দেখতে পাচ্ছি যে অনেকে আমাদের চ্যাটেও বলেছে, অভিজিৎ, হ্যাঁ, অ্যামাউন্ট অফ গ্রিন হাউস গ্যাসেস, হ্যাঁ প্রডিউস উইদাউট, এক্স্যাক্টলি, খুবই সুন্দর করে বলছো। কতটা, আচ্ছা ফাতেমা, ফাতেমা, আচ্ছা ঠিক আছে, ওকে। আর কেউ এখানে কোনো বলতে চাও, অ্যাড করতে চাও? যদি অ্যাড করতে না চাও বা কোনো কোশ্চেন না থাকে, এখন তোমাদের আমি একটু পরীক্ষা নিব, ওকে? পরীক্ষা অবশ্য নিয়েই যাচ্ছি, কিন্তু তারপর আরেকটু নিব, একটু অন্যভাবে নিব, ওকে? এখন আমরা তো ক্লাইমেট চেঞ্জ জানলাম, নিজেরা জানলাম। এখন যদি আমি তোমাদেরকে বলি, যেহেতু আমাদের স্কুলের কিছু ওয়ার্কশপ আছে বাচ্চাদের, সবাই জানো আর্থ অ্যাভেঞ্জার যারা করে আসছো,
জানো যে আমাদের বাচ্চাদের সাথে কাজ ছিল, এবং বাচ্চাদেরকে বোঝানো কতটা কঠিন সেটা আমরা জানি, এবং বাচ্চাদেরকে বোঝানো মানে আমাদের বেসিকটা ক্লিয়ার করতে হবে। সো আমি এখন যদি কাউকে বলি যে তোমাদের কাউকে, ইফ ইউ নিড টু এক্সপ্লেন ক্লাইমেট চেঞ্জ টু অ্যান 8 year old, হাউ উড ইউ ডিসক্রাইব ইট? কেউ কি ভলান্টিয়ার হবা, কেউ কি বলবা যে কিভাবে একটা ছোট বাচ্চাকে ক্লাইমেট চেঞ্জটা বুঝাবা? আমি জানি বৃষ্টিও সুন্দর করে বাচ্চাদের মতো করে বুঝাইছে, কিন্তু যারা অন্য যারা বলো নাই, যাদের কোনো মানে হয়তো তারা জানতা না বা ইয়ে কোনো এখন হয়তো কিছুটা জেনেছো, তাদের কাছ থেকে আমি, নতুন যারা তাদের কাছ থেকে একটু জানতে চাই। আহ যেমন হাসিবা আক্তার আমি র্যান্ডমলি বলতে পারি, অথবা নিজেরাও তোমরা ইয়ে করো। হাসিবা আক্তার তানহা, তুমি কি একটু বলতে পারবা যে একটা ছোট বাচ্চাকে যদি বোঝাতে হয় কিভাবে বোঝাবা? আচ্ছা, ওকে, ওর বোধহয় সমস্যা। আর আবরার, আমি র্যান্ডমলি আসলে আমি আসলে কাউকে নাম ধরে বলতে চাচ্ছি না, একটু নাম কেউ যদি ভলান্টিয়ার করো, ভলান্টারি ভাবে বলো যে অ্যান্সার দাও, তাহলে সবচেয়ে ভালো হয়। আচ্ছা, আমি ফাতেমাকেই জিজ্ঞেস করি। ফাতেমা, ফাতেমা হচ্ছে আমাদের অ্যাকুমেন হ্যাভেনের ভাইস প্রেসিডেন্ট। সো ফাতেমা, তুমি কি এখন কথা বলার মতো যদি থাকো, তাহলে একটু বলতে পারো যে আহ, এই বাচ্চাদেরকে বোঝানোর জন্য হলে কিভাবে বলবা, যদি কথা বলার মতো থাকো। যদি না থাকো কোনো সমস্যা নাই, কাজে থাকলে অসুবিধা নেই, তাহলে অন্য কেউ। আচ্ছা, আচ্ছা অভিজিৎ, তুমি হ্যাঁ, তোমার এখানে একটা রেসপন্স আছে, বলো। ও আচ্ছা, ও কাজে আছে, ওকে, নো প্রবলেম। অভিজিৎ, তুমি একটু আরেকটু যদি বলো, একটু তোমার কি মাইক্রোফোন অন করার মতো অবস্থায় আছো? যদি থাকো তাহলে একটু আমাদেরকে এক্সপ্লেন করো গেমিফাইড সিস্টেম লাইক কার্টুন, ডাইনোসর এক্সেট্রা। আচ্ছা, তার মানে হচ্ছে গেমিফাইড সিস্টেম, কার্টুন, ডাইনোসর, এগুলার মাধ্যমে কি বলে বুঝাবা? এটা কোনো মানে 1-2 লাইন কেউ বলতে পারবা? আচ্ছা, ওকে, ওকে। আসলে অলরেডি কিন্তু বৃষ্টি যখন বলেছে সেটা বলেছে যে, এই জিনিসটা একটু এক্সপ্লেন করে দিয়েছে। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলি, একটু ইন্টারেক্টিভ না হলে কিন্তু আমাদের একটু ইয়ে লাগবে, বোরিং লাগবে, বা বোঝা যাবে না যে তোমরা কতটা বুঝতে পারছো। অর্পিতা, তুমি বলো, যদি বাচ্চাদের বোঝাতে হয় কিভাবে? তুমি অলরেডি বুঝে আসো, এই জন্য তোমাকে আরেকবার একটু চান্স দিচ্ছি। অর্পিতা। আচ্ছা, সবাই কি ভয় পাচ্ছ কিনা বুঝলাম না। আচ্ছা, অলরেডি কিন্তু বৃষ্টি একটা একটু হেঁস দিয়ে দিয়েছে যে আমরা এভাবে বুঝাতে পারি কম্বল দিয়ে, যে আমরা যদি একটা কম্বল দেই তাহলে আমাদের একটু গরম লাগে, মানে আমাদের ওয়ার্ম ফিল হয়, কিন্তু আমরা যদি 10টা কম্বল দেই তার উপরে, তাহলে কি আমাদের অনেক বেশি গরম লাগবে। এই গরম লাগাটাই তো ক্লাইমেট চেঞ্জ, না? তার মানে কি আমরা এই এই যে এক্সট্রা কম্বল দিচ্ছি, এই এক্সট্রা কম্বল গুলাই হচ্ছে আমাদের যেই কালপ্রিট গ্যাস অথবা বাজে গ্যাস যেগুলা, যেমন কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, এই গ্যাসগুলাই আসলে আমাদের কম্বল তৈরি করতেছে, মোটা কম্বল, যেটা একটার জায়গায় 10টা কম্বল তৈরি করছে, এবং সেটা আমাদের কাজের ফলে হচ্ছে। সো এইভাবে বলতে পারো। হ্যাঁ, কার্টুন, ডাইনোসর এগুলা দিয়ে অবশ্য বলতে পারো, ডেফিনেটলি। আর আচ্ছা, এরপরে কোশ্চেনটায় যাই। এই পরের কোশ্চেনটা অনেকটা একই রকম, কিন্তু এটা আমি তোমাদের কারো কাছ থেকে অ্যান্সার চাচ্ছি। বৃষ্টি, তুমি বলো যে কার্বন ফুটপ্রিন্ট যদি একটা বাচ্চাকে বুঝাতে হয় কিভাবে বুঝাবা? ম্যাম, বাচ্চাকে যদি বোঝাতে চাই তাহলে যেমন ওদেরকে আমরা একটু ইন্টারেক্টিভ ওয়েতে জিজ্ঞেস করতে পারি যে আজকে তোমরা যে স্কুলে এসেছো তোমরা কিভাবে এসেছো। হয়তো হুম। বলবে পায়ে হেঁটে এসেছি, অথবা হচ্ছে রিক্সা বা গাড়ি, যে কোনো কিছু হয়তো বলবে। তো তখন ওদেরকে এভাবে বোঝাতে পারি, তোমরা যদি এই যে যে অল্প দূরত্ব, তুমি এইটুকু রাস্তা তুমি হেঁটে আসতে পারতে, এখানে তুমি হেঁটে না এসে তুমি হয়তো গাড়িতে করে এসেছো। যার কারণে কি হয়েছে, এই যে যে বাজে গ্যাসগুলো আছে আমাদের পৃথিবীতে, এই গ্যাসগুলো বেশি নিঃসরণ হয়েছে। এই যে কালো ধোঁয়া, তোমরা যখন রাস্তাতে হেঁটে যাও তখন এই কালো ধোঁয়াতে তো তোমাদের অনেক কষ্ট হয়। তো এই যে এটা হচ্ছে পৃথিবীর জন্য ক্ষতিকর। তো যখন তুমি হেঁটে না এসে বাসে করে আসলে, তখন তুমি হচ্ছে এই কার্বন ফুটপ্রিন্টটা বাড়ালে। এই
এটা একটা ওয়ে হতে পারে। অথবা আমরা তাদেরকে বোঝাতে পারি খাবার দিয়ে, যদি বোঝাই যে তুমি যদি তোমার বাসার আশেপাশে যে শাকসবজি গুলো আছে সবুজ, এগুলো যদি খাও, আর গরু মাংস বা এগুলা খাবা, যতটুকু দরকার এতটুকু খাবা। এর চেয়ে যদি মানে বেশি পরিমাণে না খেয়ে শাকসবজি বেশি বেশি খাও, তখন তুমি পরিবেশকে সুন্দর রাখছো। তখন আর কার্বন ফুটপ্রিন্টটা বাড়ছে না। তোমার এই যে ফুটপ্রিন্ট বলতে মানে তোমার পায়ের যে ছাপটা, এই ছাপটা ছোট থাকছে, যেটা পৃথিবীর জন্য উপকারী। আর যখন তুমি এগুলো খাচ্ছো, এটা সাপটা হচ্ছে বড় হয়ে যাচ্ছে, যেটা আমাদের পৃথিবীর জন্য ক্ষতিকর। হয়তো এটা হতে পারে, এখন আপাতত আর কিছু মাথায় আসছে না ম্যাম। আচ্ছা আচ্ছা, না সুন্দর করে বলেছো। আচ্ছা, আমরা একটু আগে যাই, কারণ হচ্ছে অনেকখানি সময় চলে গেছে, আমরা শুরুই করেছে দেরিতে। সো হ্যাঁ, থ্যাংক ইউ বৃষ্টি, সুন্দর করে বলেছো। সো আমরা এখন আমাদের মেইন যে এটা ফুড টু ফুডপ্রিন্ট সেটাতে যাই। সো আমরা তো দেখলাম যে আমরা শুনলাম যে ফুডের সাথে আমরা এখনো কানেকশনটা জানি না, কিন্তু আমরা কিন্তু বেসিক খালি আইডিয়া গুলা নিলাম, ক্লাইমেট চেঞ্জ, কার্বন ফুটপ্রিন্ট, এগুলা। সো কানেকশনটা কি, আমরা শুনলাম যে কানেকশন আছে, কিন্তু কানেকশনটা কি এবং কতটা সিগনিফিকেন্ট। এখানে একটা স্ট্যাটিস্টিক্স দেওয়া আছে, 21 থেকে 37% অফ টোটাল গ্রিন হাউস গ্যাস এমিশন আর অ্যাট্রিবিউটেবল টু দ্য ফুড সিস্টেম। তার মানে ফুড সিস্টেমের সাথে জড়িত হচ্ছে 21 থেকে 37%, যে টোটাল গ্রিন হাউস গ্যাস আসলে এমিট করতেছে বিভিন্ন সেক্টর থেকে, তার মধ্যে 21 থেকে 37% এই ফুড সিস্টেম থেকে আসছে। তার মানে ইটস ভেরি সিগনিফিক্যান্ট, তাই না? আমাদের এই জায়গায় অনেক কাজ করার আছে। আহ আচ্ছা, তো আমাদের এখন জানতে হবে কেন এবং কিভাবে এটা আসলে আমরা, হাউ ইজ ইট হ্যাপেনিং, এবং আমরা কি করতে পারি। ওকে, সো আমরা জানি প্রত্যেকটা কয়েনের দুইটা সাইড আছে। ফুড সিস্টেম মানে কি? ফুড সিস্টেম হচ্ছে ওই যে প্রথম থেকে খাওয়া থেকে ট্র্যাশ পর্যন্ত। সো দুই সাইড বলা হচ্ছে, কারণ কি, ওই যে আমরা তো বললাম যে ক্লাইমেট চেঞ্জে ফুডেরও ক্লাইমেট চেঞ্জেরও ইম্প্যাক্ট আছে, ইম্প্যাক্টের সরি ক্লাইমেটেরও ফুড সিস্টেমের উপর ইম্প্যাক্ট আছে। সো আমরা কতগুলো এক্সাম্পল দেখবো। ওয়ান সাইড অফ দ্য কয়েন হচ্ছে ক্লাইমেট চেঞ্জ থ্রেটেন্স ফুড প্রোডাকশন, ঠিক আছে? তো আমরা ফুড প্রোডাকশনটা কিভাবে ক্লাইমেট চেঞ্জকে ইম্প্যাক্ট করে সেটা থেকে আমরা দেখি কিছু গ্লোবাল, আমরা এক্সাম্পল বা গ্লোবাল ডাটা দেখি। টেম্পারেচার রাইজ হচ্ছে, তাই না? আমরা তো বলছি গ্লোবাল ওয়ার্মিং। সো টেম্পারেচার রাইজের ফলে যেটা হচ্ছে, কয়েকটা এক্সাম্পল বা কয়েকটা স্ট্যাটিস্টিক্স যে কতটা সিগনিফিক্যান্ট আর কেন আমাদের এটা জানতে হবে। সো দেখো, এই চারটা হচ্ছে ওয়ার্ল্ডের মেইন কয়েকগুলা খাদ্য, ঠিক আছে? সেটার মধ্যে সয়াবিন আছে, রাইস আছে, হুইট আছে, কর্ন আছে। তো প্রত্যেকটাই কিন্তু আসলে খাদ্য, যেটা তাদের উৎপাদন কমে যাচ্ছে প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেডে। গ্লোবাল ওয়ার্মিং এর জন্য আসলে অ্যাভারেজ যে গ্লোবাল মানে খাদ্যশস্য উৎপাদন সেটা কমে যাচ্ছে। তার মানে প্রতি 1 ডিগ্রি ওয়ার্মিং এর জন্য মিলিয়ন মিলিয়ন অফ টনস আমরা খাদ্য আসলে লস করছি। সো ইটস ভেরি সিগনিফিক্যান্ট, খাদ্য ছাড়া আমরা বেঁচে থাকতে পারবো না। আচ্ছা, আরো কিছু আমি দেই, আমি এগুলা খুব বেশি, আমার অনেকগুলা স্লাইড আছে, আমি সবগুলা দেখাবো না। সো ড্রট ড্রট আসলে কি, 1970 থেকে এটা 3 গুণ বেড়ে গেছে, এটা ক্লাইমেট চেঞ্জের কারণে। এবং এই ড্রটের কারণে 34% আসলে খাদ্য খাদ্য শস্য এবং হচ্ছে লাইভ স্টক প্রোডাকশন ওয়ার্ল্ড ওয়াইড ইয়ে হচ্ছে, এফেক্টেড হচ্ছে অথবা কমে গেছে। সেটা এটা হচ্ছে 2008 থেকে 2018 একটা স্ট্যাটিস্টিক্স। আচ্ছা, এটা সোর্স কোত্থেকে আমি পেয়েছি ডাটাটা। আচ্ছা, ফ্লাডের কারণেও একই ঘটনা হচ্ছে, ফ্লাড সাইক্লোনের কারণে। সো এটা ইটস এ ভেরি বিগ নাম্বার, তাই না? 108 মিলিয়ন ইউএসডি এগ্রিকালচারাল ড্যামেজ হচ্ছে, 208 থেকে 218। আচ্ছা, কারো কি? ওকে, সো সি লেভেল রাইজার, এটা আমরা একটু পরে দেখি, বাংলাদেশের এক্সাম্পল যেহেতু, এটা আমরা পরে দেখি। আহ আচ্ছা, এগুলো একটু স্কিপ করে যায়, কারণ এগুলো অনেক ধরনের এফেক্ট আছে। সো যেমন ওয়াটার স্কারসিটি থ্রেটens ইরিগেটেড crops. So 70% of all fresh water withdrawals globally are for agriculture. 50% of irrigated cropland already faces water stress. So its significance is very significant, ঠিক আছে? So ফুড ইনসিকিউরিটি, ওভারঅল যে ফুড প্রাইসেসটা বেড়ে যাচ্ছে এবং ফুড ইনসিকিউরিটি হচ্ছে, বাড়তেছে, এবং হচ্ছে পোভার্টি বাড়ছে, ঠিক আছে? সো ক্লাইমেট এক্সট্রিম কন্ট্রিবিউটেড টু গ্লোবাল ফুড প্রাইস স্পাইকস। 2008, 2012, 2022-এ গ্লোবালি আসলে ফুড প্রাইসটা
অনেক বেড়ে গেছে, এবং 828 মিলিয়ন পিপল আসলে 2022-এ ফুড ইনসিকিউর হয়েছে। সো ইটস মেনি মোর, অনেক অনেক এক্সাম্পল। সো বাংলাদেশের কিছু ডাটা আমরা দেখি। আমরা জানি যে দক্ষিণাঞ্চল সবচেয়ে বেশি ভালনারেবল এবং অনেক এফেক্টেড। সো দক্ষিণাঞ্চলে কি হচ্ছে, আমরা যদি একটু স্ট্যাটিস্টিক গুলা দেখি, 1973 থেকে 2009-এ স্যালানাইজ ল্যান্ড আসলে 26% বেড়ে গেছে, এবং প্রজেকশন বলা হচ্ছে যে 2050-এ 39% আসলে এটা হয়ে যাবে সেই নাম্বারটা। ঠিক আছে, তার ফলে কি হচ্ছে, আমাদের রাইস উৎপাদন অনেক কমে যাচ্ছে, কমে গেছে অলরেডি। সো এটা ডিউ টু সয়েল স্যালাইনিটি 376,000 টন আসলে কমে গেছে, এবং এটা মেনলি দক্ষিণাঞ্চল, সাতক্ষীরা, খুলনা, ভোলা, কয়েকটা জায়গার নাম লেখা আছে। সো এখানে ফেরদৌস দক্ষিণাঞ্চলের আরো হয়তো থাকতে পারো, তোমরা হয়তো আরেকটু ইনপুট দিতে পারো। তো বিশাল আসলে সিগনিফিক্যান্ট এই নাম্বারগুলা, তাই না? আমি এগুলা একটু জাস্ট স্কিপ করে করে যাই। ফুড ইনসিকিউরিটি 2021 থেকে 2024-এ 22% বেড়ে গেছে, এবং ডেফিনেটলি যদি ফুড ইনসিকিউরিটি বাড়ে, পভার্টি বাড়বে। সো এগুলোর নাম্বারগুলা ইজ ভেরি সিগনিফিক্যান্ট। এবং যেটা হচ্ছে এই ম্যালনিউট্রিশন, ওকে। সো ম্যালনিউট্রিশন কেন হচ্ছে, আমাদের যে আগে যেমন আমরা অনেক ধরনের শস্য উৎপাদন করতাম, ডাইভার্সিটি ছিল, এখন সেটা নাই। এখন আমরা একটা আহ, নির্দিষ্ট কোনো একটা যেহেতু ভাত হচ্ছে আমাদের মেইন খাবার, তাই না? আমরা ওই বড় রাইসের উপর বেশি ওভার রিলায়েন্স করছে। হ্যাঁ, অনেক ধরনের গবেষণা হচ্ছে, কিন্তু এখনো অনেক কৃষকরা হয়তো একটু মানে তারা একটু কনজারভেটিভ বিভিন্ন ধরনের রাইস উৎপাদন করতে। তো যাই হোক, তো এই যে বিভিন্ন ধরনের ভ্যারাইটিস খাবারের ডিক্লাইন করতেছে, তার ফলে কি হচ্ছে, ম্যালনিউট্রিশন হচ্ছে, এবং 44% চিলড্রেন ইন কোস্টাল হাউস হোল্ড ম্যালনারিশ। ঠিক আছে, এটা আসলে খুবই সিগনিফিক্যান্ট। সেগুলো কয়েকটা রেফারেন্স। আচ্ছা, আমরা তো দেখলাম যে ক্লাইমেট চেঞ্জ কিভাবে ইম্প্যাক্ট করতেছে। এখন আমাদের প্রোডাকশন আমরা একটা গল্পের মাধ্যমে দেখি, এবং অ্যামাজন ফরেস্টের গল্প এটা। সো অ্যামাজন ফরেস্টটা কি, এটাকে বলা হয় পৃথিবীর ফুসফুস, তাই না? আহ, মানে এখানে দুই যে রিলেশন সেটাই দেখানোর চেষ্টা করবো আর কি আমি। সো এই অ্যামাজন ফরেস্টটা হচ্ছে আর্থস লার্জেস্ট ফরেস্ট, ফুল অফ ট্রিজ, অ্যানিমালস অ্যান্ড লাইফ। ঠিক আছে, এখানে সো কিন্তু এটা কিন্তু আহ আস্তে আস্তে কমে যাচ্ছে কেন? এখানে অনেক ধরনের মানে গাছ কেটে ডিফরেস্টেশন করে ইন্ডাস্ট্রিয়ালিস্টরা, বা ধরো যারা এই ক্যাটেল গ্রেজিং অথবা বিভিন্ন ধরনের এই সয়াবিন প্রোডাকশন অথবা পাম অয়েল প্রোডাকশন, তারা কি করতেছে, তারা গাছ কেটে এইগুলা কাজ করতেছে। ঠিক আছে, তার ফলে কি হচ্ছে, প্রচুর পরিমাণে গাছ তো কমে যাচ্ছে পৃথিবী থেকে, পৃথিবীর ফুসফুস, তার মানে কি গাছ কমে যাচ্ছে। আলটিমেটলি ক্লাইমেট ইম্প্যাক্টটা কি, গাছ নাই, গাছ যদি না থাকে তাহলে কার্বন ডাইঅক্সাইড কে নিবে। তো সেই কার্বন ডাইঅক্সাইড, ট্রিজ আর স্টোর কার্বন, গাছ কিন্তু এই ক্লাইমেট চেঞ্জ মিটিগেশনের সবচেয়ে বড় একটা উপাদান। ঠিক আছে, সো ট্রি স্টোর কার্বন, when cut, carbon dioxide is released into the atmosphere, warms the planet. লেস ফরেস্ট, লেস কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্ব, গ্রিন হাউস এফেক্ট ইনক্রিজ। এবং হচ্ছে এই চাষবাসের কারণে আমরা সার ইউজ করতেছি, সেই সারের কারণে হচ্ছে নাইট্রাস অক্সাইড রিলিজ হচ্ছে। আবার এই যে শস্যগুলা বা যেগুলো আমরা প্রডিউস করছি, সেগুলো আমরা গ্লোবালি কি করছি, এক্সপোর্ট করছি, তাই না? সো শিপিং বা যেভাবেই হোক, সেখানে ট্রান্সপোর্টেশনের কিছু কস্ট আছে। সো এখানে ক্লাইমেট ইম্প্যাক্ট ইজ হিউজ। কিন্তু একটা সুখের ব্যাপার যে এটা আসলে গ্রাফটা বলতেছে যে 2015 থেকে 2024-এ ডিফরেস্টেশন অনেক কমে গেছে, বাট কমে গেলে 30.6% কমে গেছে। কিন্তু কমে গেলেও কি আসলে কি এটা ইম্প্যাক্টটা চলে যায় নাই, কারণ কি, এই ডিফরেস্টেশনের কারণে কি হয়েছে, ড্রট তৈরি হয়েছে, অথবা যে সয়েল গুলো অনেক মানে সেই ইম্প্যাক্টের কারণে আমাদের ওইখানে ধরো অ্যামাজনে ফরেস্টে ফরেস্ট ফায়ার লস স্কাই রকেটেড। ঠিক আছে, ফায়ার লস স্কাই, আমার মনে হয় অনেকেই একটু হয়তো জানো যে ইন 2024 এটা হিস্টোরিক্যালি রেকর্ডটা স্পাইক করেছিল। ঠিক আছে, হিস্টোরিক্যালি সবচেয়ে বেশি আসলে এই ফরেস্ট ফায়ার হয়েছে। সো এটার ইম্প্যাক্টটা এখানে
আবার এটার ফলে এই ইম্প্যাক্টের ফলে আসলে ফরেস্ট কমে যাচ্ছে, তার মানে কি ফরেস্টটা আসলে কমেই যাচ্ছে, যদিও হ্যাঁ আমরা নিজেরা কাটছি না, কিন্তু ক্লাইমেট চেঞ্জের ইম্প্যাক্টের কারণে ফরেস্ট ফায়ার হচ্ছে, ফরেস্ট ফায়ারের কারণে গাছ কমে যাচ্ছে এবং আলটিমেটলি এগেইন ক্লাইমেট চেঞ্জ, এগেইন ফরেস্ট ফায়ার। সো এটা যদিও হ্যাঁ এই জায়গাটায় কম, কিন্তু এটা কম্বাইন্ড লস ওভার 4.5 মিলিয়ন হেক্টরস ইম্প্যাক্টেড ইন 2024, ঠিক আছে। সো ডিফরেস্টেশন অ্যান্ড ফায়ার, দ্য টোটাল এরিয়া এফেক্টেড রিচ রেকর্ড হাই, হাইলাইটেড দ্য ডুয়েল থ্রেটস, ঠিক আছে। সো এখানে তার মানে এটাই আমরা দেখাতে চাচ্ছি এই গল্পের থেকে, যে হাউ হোয়াট উই ইট চেঞ্জেস দ্য ক্লাইমেট অ্যান্ড হাউ এ চেঞ্জিং ক্লাইমেট দেন থ্রেটনস আওয়ার ফুড সিকিউরিটি। সো এখানেই কানেকশনটা, যে আমরা কি খাবো সেটা আসলে ক্লাইমেট চেঞ্জকে, ক্লাইমেটের উপর ইম্প্যাক্ট করে। সো আমাদের ফুড চয়েস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা কি খাবো, কিভাবে প্রোডাকশন করব, বা কি করছি আমরা, আমাদের কাজ যেমন ডিফরেস্টেশন করে আমরা চাষবাস করছি, আমাদের প্রচুর খাবার দরকার হয়তো আমাদের। এখানে আমি যদি আরো ভিতরে যাই, পপুলেশনেরও ব্যাপার আছে, কিন্তু অত ডিটেলসে আমি যাচ্ছি না যেহেতু ফুডটা আমাদের মেইন ফোকাস। সো আমরা কি খাচ্ছি, কিভাবে খাচ্ছি, কিভাবে প্রডিউস করছি, তার উপরে আসলে ক্লাইমেটের একটা ইম্প্যাক্ট। আবার চেঞ্জিং ক্লাইমেট দেন থ্রেটেনস আওয়ার ফুড সিকিউরিটি, তার মানে কি ক্লাইমেট চেঞ্জ করতে হচ্ছে, ড্রট তৈরি হচ্ছে, মাটি অনেক বেশি ড্রাই হয়ে যাচ্ছে, ফরেস্ট ফায়ার হচ্ছে এগেইন, আবার কি ফরেস্ট ফায়ারের কারণে গাছ কমে যাচ্ছে, এগেইন ক্লাইমেট চেঞ্জ। সো এটা আসলে একটা সাইকেলের মতো ব্যাপার হয়ে যাচ্ছে। ওকে, সো আমরা মোটামুটি আমি আশা করবো যদি কারো কোশ্চেন থাকে এখন আমাকে কোশ্চেন করতে পারো। সো মোটামুটি আমি ধরে নিচ্ছি যে আমরা উই কানেক্টেড দ্য ডটস, আমরা এখন মোটামুটি বুঝতে পারলাম যে আসলে এই যে টু ওয়ে রিলেশনশিপটা কি, ফুড আর ক্লাইমেট চেঞ্জের মধ্যে টু ওয়ে রিলেশনশিপটা কি। আচ্ছা, এখন যদি কারো কোনো কোশ্চেন থাকে বা কেউ যদি এখনো ক্লিয়ার না থাকো, আমাকে ইয়ে করতে পারো। আচ্ছা, আমি আবার সেই একই টাইপের একটু কোশ্চেন দিয়ে ইয়ে করতে চাচ্ছিলাম, যে তারপর কারো যদি কোশ্চেন থাকে বলতে পারো। আচ্ছা, এই জায়গাটায় এখন আমি আবার সেই ইয়ের কথা বলি, যে ফেরদৌস তুমি কি এখানে মাইক্রোফোন অন করতে পারবা? যদি পারো তাহলে এই রিলেশনশিপটা নিয়ে একটু কথা বলতে পারি আমরা। ম্যাম অন করতে পারবো, বাট আমার অনেক সাউন্ড শোনা যাচ্ছে আর কি আশেপাশে, আমি আছি। আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, এখানে একটা কোশ্চেন আছে যে if you had to explain the two-way relationship between food and climate change to a grade 9 student using simple verse, an act or a short song, how would you do it? ওকে, আমি এত ডিটেলস চাই না, জাস্ট যদি কেউ বলতে পারো যে আসলে তোমরা কতটুকু অভিজিৎ, আচ্ছা অভিজিতের বোধহয় শব্দ হচ্ছে আহ ঐশী, ঐশী তুমি কি বলতে পারবা যে এই টু ওয়ে, ধরো আমাদেরকেই বোঝাতে হবে, কিভাবে বোঝাবা? ম্যাম কোশ্চেনটা একবার বলবেন? কোশ্চেন হচ্ছে যে আমরা তো মোটামুটি দেখলাম যে ফুডের সাথে ক্লাইমেট চেঞ্জের যে ইম্প্যাক্ট, বা ক্লাইমেট চেঞ্জের যে ফুডের ইম্প্যাক্ট, সো এটা যদি আমাদের কোনো আমাদের যে ইয়াং যারা আছে, ছোট যারা আছে, তাদেরকে যদি বোঝাতে হয়, তুমি যে কোনো একটা কিছু বলতে পারো, সিম্পল ওয়ার্ডস বা কোনো অ্যাক্ট, অথবা কিভাবে তুমি তাদেরকে বোঝাবা। হ্যাঁ, আহ, তুমি তো নর্মালি এক্সপ্লেনই করো যে এই বোঝানোর জন্য মানে তুমি কি ওয়ার্ড গুলা ইউজ করবা বা কি সেন্টেন্স ইউজ করবা, কিভাবে তাদেরকে এক্সপ্লেন করবা, বা তুমি নিজে যা বুঝছো আমাদেরকে বুঝাতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে অনেকে অ্যান্সার দিয়েছো। আহ ঐশী তুমি কি আছো? আচ্ছা, আমাকে ফাতেমা বলল যে অ্যামাজন স্টোরি শেষ করে একটু আবার বললেন। আচ্ছা, কয়েন দুই পার্ট কিভাবে ইন্টার কানেক্টেড, আচ্ছা এটা কি ক্লিয়ার হয় নাই সবার কাছে? ক্লিয়ার না হলে বলতে পারো, লাইক ক্লাইমেট আমাদের প্রোডাকশন কমাচ্ছে। আচ্ছা
আচ্ছা, ওকে। আমি আবার তাহলে একটু বলি। হ্যাঁ, ক্লাইমেটের সাথে ফুডের যে কানেকশন। ওকে। আচ্ছা, কানেকশনটা আসলে এই এই একটা ছবি থেকে বোঝা যায়, তাই না? যে আমরা গাছ কাটতেছি, গাছ কেটে আমরা ফসল ফলাচ্ছি, অথবা আমরা গরু হাঁস মুরগির চাষ বা গরু গরু পালন করছি, ঠিক আছে, গবাদি পশুর ফার্ম করছি। তার ফলে কি গাছ কাটা হচ্ছে, গাছ কাটাটা আমাদের একটা কাজ, একটা মানে যেটা করা উচিত না সেটা আমরা করছি। তার ফলে কি হচ্ছে, গাছ তো আমাদেরকে কি কার্বন ডাই অক্সাইড গুলো সে নেয়, তাই না? সেই জন্য আমাদের ফুসফুস, অ্যামাজন ফরেস্ট হচ্ছে ফুসফুস। সো গাছ যদি আমরা কেটে ফেলি, তাহলে তো কার্বন ডাই অক্সাইড থাকতেছে। কার্বন ডাই অক্সাইড থাকার ফলে কি হচ্ছে, ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, একটা পুরো একটা লেয়ার হলো, ঠিক আছে। সো ওই যে আমরা লেয়ারের কথা বলছিলাম না, যে একটা লেয়ার কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড থাকলে ঠিক আছে, ওকে, দ্যাট ইজ ওকে আমাদের জন্য, কারণ পৃথিবী না হলে খুব বেশি গরম ঠান্ডা হয়ে যাবে, আমরা বেঁচে থাকতে পারবো না। কিন্তু যখন আমরা এই যে গাছ কেটে ফেলতে আরো বেশি লেয়ার 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 কার্বন ডাইঅক্সাইড ওটার মধ্যে জড়ো করতেছি, ঠিক আছে, অথবা আমি যদি কম্বল হিসেবে বলি, আরো লেয়ার বাই লেয়ার কম্বল আমি আমার উপরে দিচ্ছি। ওয়ান লেয়ার তো ঠিক আছে, আমার ঠান্ডাটা আমাকে কমাচ্ছে, আমি শীতকালে আমি একটু গরম ফিল করছি, ওয়ার্ম ফিল করছি, দ্যাট ইজ কমফোর্টেবল। বাট আমি যখন অন টপ অফ দ্যাট আরো বেশি একটা 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 করে কম্বল দিতেই থাকি, তাহলে কি গরম হয়ে যাচ্ছে না? এই এক্সাম্পলটা সেরকমই। আমি গাছ কাটতেছি, এক লেয়ার কম্বল হচ্ছে, দুই লেয়ার কম্বল হচ্ছে, কারণ এটা তো একদিনের ব্যাপার না। এই এটা বহু বছর ধরে এখানে কোনো এনফোর্সমেন্ট ছিল না। এবং হচ্ছে এই বিশাল পরিমাণে গাছ আসলে, ইভেন যদি গুগল সার্চ করো দেখবা যে ছবিতেও বোঝা যায় যে কোন জায়গাটায় ডিফরেস্টেশন হচ্ছে, কোন জায়গায় ডিফরেস্টেশন হয়েছে, এবং কত পরিমাণে গাছ আসলে আমরা কেটে ফেলছি অলরেডি। সো তার মানে কি, ওই যে কার্বন ডাই অক্সাইড গুলা যে উম, জড়ো হচ্ছে, সেটার ফলে, সেই আমাদের কাজের ফলে, আমরা গাছ কেটে চাষ করতেছি আমাদের কাজের ফলে, যেটা হচ্ছে যে আরো ক্লাইমেট চেঞ্জ হচ্ছে। এবং সেই ক্লাইমেট চেঞ্জের এফেক্ট হচ্ছে ফরেস্ট ফায়ার। ওকে, ফরেস্ট ফায়ার, ফর এক্সাম্পল ফরেস্ট ফায়ার একটা এফেক্ট। ওকে, সো ফরেস্ট ফায়ারের ফলে কি হচ্ছে, আবার অনেক গাছ পুড়ে যাচ্ছে, অনেক গাছ পুড়ে যাচ্ছে, আমাদের যে কার্বন ডাইঅক্সাইড নেওয়ার যে ইয়েটা ছিল, যে গাছগুলা ছিল, যে মানে টুলটা ছিল, গাছ তো আমাদের হেল্প করে, তাই না, আমাদের কার্বন ডাইঅক্সাইড গুলো সে শোষণ করে। সো গাছ পুড়ে যাওয়ার ফলে আরো বেশি ডিফরেস্টেশন হচ্ছে, এগেইন মোর কম্বল, ঠিক আছে, আরো কম্বল উপরে উপরে টপ হচ্ছে, আরো কার্বন ডাই অক্সাইড এমিট হচ্ছে। তা আগে ছিল 10টা কম্বল, এখন এই ফরেস্ট ফায়ারের কারণে গাছ কমে যাচ্ছে, আরো 10টা, তার মানে এখন আমার উপরে 20টা কম্বল। তো আমার আরো বেশি গরম লাগতেছে, এবং আরো বেশি গরম লাগতেছে, ফলে কি হচ্ছে, আরো বেশি ক্লাইমেট চেঞ্জ। সো এই ক্লাইমেট চেঞ্জ তো শুধুমাত্র লোকাল না, এটা আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখাইছি ছোট জায়গায়, কিন্তু এটা আসলে গ্লোবালি, গ্লোবাল ইম্প্যাক্ট, তাই না? সো এই যে অ্যামাজনের ইম্প্যাক্টটা কিন্তু আমি বাংলাদেশে বসেও সেই ইম্প্যাক্টটা পাচ্ছি, কারণ হচ্ছে আমাদের যে দক্ষিণাঞ্চলের সবচেয়ে বেশি ভালনারেবল, যেটা সেই জায়গায় ইম্প্যাক্টেড বেশি হচ্ছে। সো কয়েনের দুই পিঠ মানে হচ্ছে এইটাই, একটা পিঠে হচ্ছে যে আমার কাজ, আমার কাজের ফলে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, আরেকটা পিঠে হচ্ছে যে ক্লাইমেট চেঞ্জের কারণে ফুড প্রোডাকশন, তো ফুড প্রোডাকশন কমে যাচ্ছে না, কারণ এখানে তো আচ্ছা, ফুড প্রোডাকশন যে কমে যাচ্ছে সেটা আমরা পরের ইয়েতে যাই, আহ, পরের ইয়েতে যাই যে আহ, আহ, আচ্ছা, পরের স্লাইড গুলোতে গেলে মনে হয় একটু ক্লিয়ার হবে আর কি। ওকে, আচ্ছা, আমি দেখি আর কেউ কোনো মেসেজ। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে এখানে? আমি একটু কোশ্চেন গুলো একটু দেখি। আচ্ছা, আচ্ছা, নাহিদ, নাহিদ তুমি কি আছো এখানে? তোমার যদি কোনো মানে কিছু বলতে চাও বলতে পারো। আম, আমি আসলে আর একটু যদি সহজ করে বলি, সহজ হ্যাঁ, করে হ্যাঁ, বলি মানে আমি বুঝতে পারছি না যারা ভলান্টিয়ার ওরা কতটুকু বুঝতে পারছে, কারণ কেউ তো আসলে কোনো কথা বলছে না, কথা সেজন্য না বললে আসলে আমরা বুঝে কিছু যাচ্ছে। বুঝতে পারবো না। এক্স্যাক্টলি, কথা বলতে হবে, এবং এটাই এটাই আমি বলছি যে ভয়ের কিছু নাই। ভয় পেলে তো আসলে ইয়ে হবে না আর কি। হ্যাঁ, এই হ্যাঁ, টু ওয়ে যেটার কথা তুমি বারবার বলছো, হ্যাঁ সেটার কথাটা আমি একটু সহজ ভাবে বলি যে হ্যাঁ, গ্লোবাল ওয়ার্মিং এর কারণে আসলে কি হচ্ছে, আম, আমাদের যে আম, ধরো হিমালয়ের উপরে যে পাহাড় মানে বরফ ছিল,
সেটা মেল্ট হয়ে যাচ্ছে, তাই না? পৃথিবী হুম যদি গরম হয়ে যায় তাহলে বরফ গলে যাবে, তাই না? এটা একটা সহজ ব্যাপার। হুম তো সেই জন্য আসলে সি লেভেল রাইজটা হচ্ছে, এবং বন্যাও কিন্তু ও কারণে বেড়ে যাচ্ছে। এটা কি সবাই বুঝতে পারছে, মানে যারা পার্টিসিপেন্ট আছে? মানে এটা তো আমি একটা এফেক্টের কথা বললাম যে গ্লোবাল ওয়ার্মিং এর কারণে এই যে সি লেভেল রাইজ হচ্ছে। সি লেভেল রাইজ হলে কি হচ্ছে, সমুদ্রে যেহেতু লবণ আছে, সো সি লেভেল রাইজ হলে যে মানে যে ফার্মিং ল্যান্ড গুলা ছিল ওটাতে যদি লবণ ঢুকে পড়ে তাহলে ফুড প্রোডাকশনটা হ্যাম্পার্ড হবে, তাই না? হুম প্লাস হচ্ছে এই যে বন্যা যদি বেড়ে যায় তাহলে সেই ক্ষেত্রেও ফুড প্রোডাকশনটা তো একটা টাইমে গিয়ে মানে মনসুন সিজনে বা যখন ফ্ল্যাশ ফ্লাড হচ্ছে ওই সিজনটাতেও হ্যাম্পার্ড হচ্ছে। এটা হুম ছাড়াও কিন্তু আরো অনেক এফেক্ট আছে, যেমন জার্মিনেশনের ব্যাপার স্যাপার। যদি হিট বেড়ে যায় তাহলে জার্মিনেশনের যে একটা মানে টেম্পারেচার যেটা দরকার তার থেকে অনেক বেশি টেম্পারেচার যদি হয় তাহলে জার্মিনেশনটা প্রপারলি হবে না। সো এরকম বিভিন্ন কারণে হচ্ছে ফুড প্রোডাকশনটা হ্যাম্পার্ড হচ্ছে, মানে ক্লাইমেট চেঞ্জের কারণে। হুম এটা হচ্ছে একটা এফেক্ট। আর সেকেন্ড এফেক্ট হচ্ছে আমরা কি খাচ্ছি আম, সেটার উপরেও আসলে ডিপেন্ড করছে যে আমাদের ফুড প্রোডাকশনটা কি কি জিনিস প্রডিউস করতে হবে সেটার উপরেও ডিপেন্ড করছে যে মানে আম, আসলে আমি যা খাচ্ছি সেটার কারণে মানে কার্বন ফুটপ্রিন্ট কতটা পড়বে আর কি পৃথিবীর উপর। হুম আর আমার ফুড হ্যাবিট মানে সামগ্রিকভাবে পৃথিবীর যে ওয়ার্ল্ড যে পপুলেশন, এদের ফুড হ্যাবিট আসলে যদি চেঞ্জ না হয় তাহলে আলটিমেটলি মানে এদের খাবার যোগান দিতে হচ্ছে সবাইকে, তারা যা খেতে পছন্দ করছে সেটাই প্রডিউস করতে হবে, তাই না? তো আহ, সেই ক্ষেত্রে আমরা আমরা যদি সবসময় বেশি গরুর মাংস খাই বা বেশি পোলট্রির উপর ডিপেন্ড করি, সেই ক্ষেত্রে ওগুলা প্রডিউস করতে গিয়ে যেই কার্বন ডাই অক্সাইড বা গ্রিন হাউস গ্যাসগুলা প্রডিউস হচ্ছে সেটাতে আবার মানে মানে কি বলবো, ক্লাইমেট চেঞ্জের উপর আবার একটা প্রভাব পড়ছে। এক্স্যাক্টলি। এখন আমি যেটা বুঝালাম এটা কি সহজ হলো নাকি জানি না, পার্টিসিপেন্টরা একটু প্লিজ পার্টিসিপেট আচ্ছা, করো। তোমার যদি কথা না বলা আসলে কোনো ইয়ে নেই। আমি আরেকটু এখানে মানে এই জন্য এই স্লাইড গুলা যদি আবার আমরা একটু মনে করি যে আমরা যে ইম্প্যাক্ট গুলা দেখালাম, আমরা তো এই জন্য আমি গ্লোবালের কথা বললাম যে অ্যামাজন ফরেস্ট তো একটা জায়গা, গ্লোবাল ইম্প্যাক্ট, এটা গ্লোবাল ইম্প্যাক্ট। এই যে বাংলাদেশের কথা এখানে, হ্যাঁ, সো অ্যামাজন ফরেস্টে কিন্তু ইয়ে হচ্ছে, গাছ কেটে ফেলতেছে, ডিফরেস্টেশন হচ্ছে, ওখানে তো একটা ইম্প্যাক্ট আছে। কিন্তু গ্লোবাল ইম্প্যাক্টের কথা যদি আমি বলি, কয়েনের অপর পৃষ্ঠ, হ্যাঁ, ক্লাইমেট চেঞ্জের কারণে এখন আমাদের তো প্রোডাকশনটা সমস্যা হচ্ছে, ঠিক আছে? সো প্রোডাকশনের কারণে কি সমস্যা হচ্ছে সেটার জন্য আসলে আমাদেরকে যেমন প্রোডাকশনের কারণে কি সমস্যা হচ্ছে আমি বলি। ধরো আমাদের খাদ্যাভ্যাস, যেটা বললো, ধরো আমাদের গরু পালতে হবে, গরুর মাংসের কথা আমি, কার্বন ফুটপ্রিন্টও না, আমি যদি গরুর মাংস, ধরো আমার খাওয়া দরকার একটা গরুর মাংস ফর এক্সাম্পল, হ্যাঁ, একটা গরু আমার খাওয়ার কথা। কিন্তু একটা গরুর জায়গায় যদি আমি 10টা গরু খাই এখন, তাহলে কি করতে হবে? আমার প্রচুর পরিমাণে গবাদি পশুর ফার্ম করতে হবে, ঠিক আছে? গবাদি পশুর আমাদের লাগবে, সেই ধরনের আমাদের রেইজ করতে হবে গবাদি পশু। তখন কি হবে? আমি তখন আবার গাছ কেটে ফেলতেছি, গাছ কেটে ফেলে ওখানে আমি গবাদি পশু মানে রেইজ করতেছি। এবং এটাই হচ্ছে প্রোডাকশনের, জাস্ট এইটুকুই আপাতত আমরা চিন্তা করি যে আমরা গাছ কেটে ফেলতেছি। এই প্রোডাকশনের আমাদের খাদ্যাভ্যাসটা এখানে ইম্পর্টেন্ট, কারণ আমরা খাচ্ছি, বেশি খাচ্ছি, যেটা খাওয়া দরকার একের বদলে আমরা 10 খাচ্ছি। 10-এর কারণে আমাকে একটা গরুর জায়গায় 10টা গরু পালতে হচ্ছে। সেই 10টা গরুর জায়গায় আগে আমি একটা গাছ কাটতাম, এখন আমার 10টা গাছ কেটে ফেলতে হচ্ছে। ইম্প্যাক্টটা ওই জায়গাটাই। তার মানে আমাদের প্রোডাকশনটা ইম্প্যাক্ট করতেছে ওইখানে, যে আমরা গাছ কেটে ফেলতেছি। গাছ কেটে ফেলা মানে কি, একটা গাছ কাটলে যতটা কার্বন ডাইঅক্সাইড, একটা কার্বন ডাইঅক্সাইড সে তখন ইয়ে করতো, ঠিক আছে, একটা কার্বন ডাইঅক্সাইডের সমস্যা হতো, একটা কার্বন ডাইঅক্সাইড বেশি হতো পৃথিবীতে। এখন 10টা গাছ কেটে ফেলতেছে, তার মানে 10টা কার্বন ডাইঅক্সাইড বেশি, তাই না? তার মানে কি, কার্বন ডাইঅক্সাইড বেশি মানে তো হচ্ছে ক্লাইমেট চেঞ্জ, এবং ক্লাইমেট চেঞ্জ মানে হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। এগেইন গ্লোবাল ওয়ার্মিং এর কারণে কি হচ্ছে? আমাদের প্রোডাকশন, সরি, আমাদের প্রোডাকশনের ক্ষতি হচ্ছে, এই যে এইরকম ক্ষতি হচ্ছে, স্যালাইনিটি বেড়ে যাচ্ছে, রাইস প্রোডাকশন কমে যাচ্ছে, এবং হচ্ছে
বন্যা হচ্ছে, ঝড় হচ্ছে, ওয়াটার লগিং হচ্ছে, অনেক কিছু হচ্ছে। এবং এটাই হচ্ছে মুদ্রার অপর পিঠ। এক পিঠে হচ্ছে এই যে প্রোডাকশনের কারণে ক্লাইমেট চেঞ্জ, আর আরেক পিঠে ওই যে বললাম গরু আমরা বেশি খাচ্ছি, গরু বেশি খাওয়ার ফলে আমাদের গাছ কেটে ফেলতে হচ্ছে। এবং হচ্ছে আমরা ভাত বেশি খাচ্ছি, ভাত আমাদের একইভাবে ভাত খাওয়া দেওয়ার কথা ছিল 1 ইউনিট, কিন্তু ওখানে আমরা 10 ইউনিট ভাত খাচ্ছি। সো 10 ইউনিট ভাত খাওয়ার কারণে আমাদের গাছ কেটে ফেলতে হচ্ছে, 10টা গাছ কেটে ফেলতে হচ্ছে। সো তখন আবার ওই ক্লাইমেট চেঞ্জ, সো প্রোডাকশনটা আমার ক্লাইমেট চেঞ্জকে ওইভাবে এফেক্ট করতেছে। তার মানে প্রোডাকশন আমরা কি করব, এবং আমরা প্রচুর সার, এমন সার ইউজ করতেছি, ধর ফর এক্সাম্পল যেগুলা হচ্ছে রাসায়নিক রাসায়নিক সার। সো রাসায়নিক সারের ফলে নাইট্রাস অক্সাইড তৈরি হচ্ছে, ঠিক আছে? নাইট্রাস অক্সাইড তৈরি হওয়া মানে কি? ক্লাইমেট চেঞ্জ। ওকে, সো এটাই হচ্ছে মুদ্রার অপর পিঠ। সো এক পিঠ হচ্ছে ক্লাইমেট চেঞ্জের কারণে, এক পিঠটা মনে হয় ইজি বোঝা, কারণ আমরা জানি যে এক পিঠটা হচ্ছে খুব অনেকে বলি যে স্যালাইনিটি বাড়তেছে, দক্ষিণাঞ্চল ডুবে যাচ্ছে, এই সেই বৃত্তান্ত অনেক কিছু বলি। সো ওই এক পিঠটা আমরা জানি, কিন্তু আরেকটা পিঠে কিন্তু আছে আমাদের নিজেদের অ্যাক্টিভিটিস, নিজেদের কাজ, নিজেদের খাদ্যাভ্যাস, যেহেতু ফুড নিয়ে নিজেদের খাওয়ার যে অভ্যাস, সেই খাদ্যাভ্যাসের সাথেও আসলে আরেক পিঠ জড়িত, যে যে ক্লাইমেট চেঞ্জের ইম্প্যাক্টটা। এখন কি একটু একটু যদি তোমরা রেসপন্স না করো, এখন যদি আমি কাউকে বলি যে এখন কি বোঝা গেছে সবাই, অ্যাটলিস্ট তোমরা যদি, সরি, তোমরা যদি কোশ্চেন অ্যান্সার বা চ্যাটে একটু অ্যান্সার করে দাও তাহলেও হয়। ওকে, সবাই যদি একটু বলে যে হ্যাঁ আমরা বুঝে গেছে, মুখে বলতে যদি সমস্যা হয় এখানে লিখে দিলেও আমার জন্য সুবিধা, আমাদের জন্য সুবিধা। ওকে, আচ্ছা, ওকে। সো আচ্ছা, ওকে। আচ্ছা, কেউ যদি এখনো না বুঝে থাকো আমাকে বলতে পারো, কারণ অলরেডি 8টা 20 বাজে, আসলে আমাদের একটু সামনে আগাতে হবে। ওকে, আচ্ছা, আমি ছোট্ট একটা জিনিস আরেকটু অ্যাড করতে চাই। হ্যাঁ হ্যাঁ করো। আচ্ছা, সেটা হচ্ছে যে আমরা শুধু ফসল বা গরু বা পোল্ট্রি এগুলা নিয়ে কথা বললাম, এছাড়াও কিন্তু আমাদের ফুড হ্যাবিটের মধ্যে একটা বিশাল অংশ আছে যে প্রসেসড ফুড, সেটা নিয়ে আমরা বলিই নাই। সো প্রসেসড ফুড যখন আমি তৈরি করতে যাচ্ছি তখন তো আমার কার্বন ফুটপ্রিন্ট আরো বেশি, তাই না? হুম, না মানে ওটা মানে ওটা ওটা এবং ওইটা, আমরা হ্যাঁ ওই ডেফিনেটলি। পর্যন্ত আমরা এখনো হ্যাঁ। সো আমরা শুধু এখন পর্যন্ত চাষবাস এবং পোল্ট্রি বা ফার্মিং নিয়েই আছি আর কি। হ্যাঁ ফুডের এক্স্যাক্টলি, মধ্যে কিন্তু ওগুলাও, এটা আরো ভয়ানক, ঠিক আছে? যেমন প্রসেস এক্স্যাক্টলি। ফুড যখন আমি করতে একটা মানে বন জঙ্গল কেটে হয়তো আমি একটা মানে ফ্যাক্টরি বানিয়ে ফেলছি, একটা চিপসের ফ্যাক্টরি বা একটা জুসের ফ্যাক্টরি, এবং ওটার যে প্যাকেজিং, ওটা তো আরো ভয়াবহ, ঠিক আছে? আমরা প্লাস্টিক বা এমন কিছু ইউজ করছি যেটা আসলে কখনো পেরিশই হবে না, ঠিক আছে? তো সেগুলো তো আরো ভয়াবহ। এক্স্যাক্টলি, হ্যাঁ, ডেফিনেটলি। এবং তোমাকে থ্যাংক ইউ যে আমরা আসলে প্রোডাক্ট এখন আপাতত ওই চাষবাসে আছি, কিন্তু আমরা এখন ওখানে যাচ্ছি, আমাদের যে লার্নিং অবজেক্টিভ 2। সো ইউ হ্যাভ টু বি ভেরি ক্লিয়ার আসলে যে আমাদের দুইটা পেইড কয়েনের, এবং ওই যে বললো নাহিদ, যেটা ইনক্লুড করলো যে আমাদের যে প্রসেস ফুডস, এটাও আসলে এখান থেকেও বিশাল পরিমাণ কার্বন ফুটপ্রিন্ট তৈরি হচ্ছে, ঠিক আছে? সো এখন আমরা, থ্যাংক ইউ নাহিদ, লার্নিং অবজেক্টিভ 2 তে যাই। আমাদের কিন্তু ফার্স্টটা আমি ধরে নিচ্ছি, যেহেতু সবাই আমাকে চ্যাটে মোটামুটি বলছো যে আমরা বুঝছি, সুপার পারফেক্ট, ওকে। আচ্ছা, এখন আমরা লার্নিং অবজেক্টিভ 2 তে যাই, সেটা হচ্ছে হিডেন কস্ট মেজার করা। ওকে, আচ্ছা, কারো যদি বোর লাগে বলো, তাহলে আমরা এন্টারটেনমেন্টের ব্যবস্থা করব। ওকে, আচ্ছা। সো এভরি ফুড প্রোডাক্ট হ্যাজ এ কার্বন ফুটপ্রিন্ট। সো এটা তো বোঝা গেছে, কার্বন ফুটপ্রিন্ট কি আমরা জানি, আমাদের নিজের অ্যাকশনের কারণে প্রচুর পরিমাণে এক্সট্রা কার্বন ডাই অক্সাইড আমরা জেনারেট করছি, সেটাই কার্বন ফুটপ্রিন্ট। তার মানে হিডেন কস্ট বলতে আসলে অলরেডি আমি একটু মেনশন করেছি, তারপরে এখন আবার একটু বলি। হিডেন কস্ট মানে হচ্ছে এটাই, এই কার্বন ফুটপ্রিন্ট, টোটাল গ্রিন হাউস গ্যাস এমিশন। এই যে নাহিদ বললো না প্রসেসিং, এখন আমরা প্রসেসিং এর কাছে আসতেছি। প্রোডাকশন, প্রসেসিং,
এবং আরো অন্যান্য যে সমস্ত ধাপ ফুড সিস্টেমের মধ্যে আছে, ট্রান্সপোর্টেশন, কনজাম্পশন, সবকিছুই সবকিছুই আসলে এই হিডেন কস্ট। এই হিডেন কস্টটা মেজার করাটাই আসলে মেইন, মানে আমাদের এখন মেইন অবজেক্টিভ। ওকে, আচ্ছা। সো টোটাল কার্বন ফুটপ্রিন্ট অফ ফুড, হিডেন কস্ট মানে হচ্ছে, আবার একটু বলি, গ্রিন হাউস গ্যাস এমিশন, প্রোডাকশন। ম্যাম, কিসের হিডেন কস্ট মানে বুঝি নাই। আচ্ছা, হিডেন কস্ট হচ্ছে এই যে একটা ফুড খাচ্ছ, হ্যাঁ, ধরো হ্যাঁ, হচ্ছে হ্যাঁ। এই যে গরুর মাংস খাচ্ছ, আমরা তো জাস্ট প্রোডাকশনের কথাই বললাম, গরু আহ, পালা, ঠিক আছে, গরু পালার কথা বললাম, কিন্তু শুধু গরু পালায় কি আমাদের কাছে গরুর মাংস যে আমাদের কাছে এসে পৌঁছায়? শুধু কি গরু পাললো ওখানে, ধরো ধরো আহ, বাংলাদেশে কোনো একটা গ্রামে, ধরো ফর এক্সাম্পল আমার মাথায় এখন যে নামটা আসতেছে, ধরো ফর এক্সাম্পল নারায়ণগঞ্জে বা ধরো রংপুরের কোনো একটা গ্রামে গরু পালছে, হ্যাঁ। তো সেই গরুটা পালা অবস্থায় আমার কাছে দৌড়ে আসতে পারে না, তাই না? কোন তাকে প্রসেস করতে, তাকে বড় করতে হবে, সে হচ্ছে প্রসেসড, মানে তাকে কাটিং করতে হবে, প্রসেসিং করতে হবে, তারপর সে যে জার্নি করে আমার কাছে পৌঁছাবে মার্কেটে, মার্কেটে আমি যাব, আমার কাছে আমি তারপর কিনে নিব। সো ওইটাই হচ্ছে হিডেন কস্ট। কস্ট বলতে এখানে আমি মানিটারি কস্ট বলছি না, আমি এনভায়রনমেন্টাল কস্ট বলছি। এনভায়রনমেন্টাল কস্ট মানে হচ্ছে ক্লাইমেট চেঞ্জ কস্ট, ঠিক আছে, সেই কস্টের কথা বলছি। তার মানে এই যে প্রোডাকশন, রেজ করা, প্রসেস করা, আমার কাছে পৌঁছানো, ট্রান্সপোর্টে করে, এবং আমার খাওয়া, কনজাম্পশনের মধ্যে আমি খাওয়াটা, এবং প্লাস আমার যে উচ্ছিষ্ট থাকবে, কারণ গরুর মাংসটা হাড্ডি থাকে। আমি আমি ভেরি সরি, এখানে হয়তো অনেকে আছে যারা গরুর মাংস খাও না, কিন্তু আমি এক্সাম্পলটা দিচ্ছি কারণ এটা একটা বিগ কার্বন ফুটপ্রিন্ট তৈরি করে। ওকে, সো এই জন্য আমি এটা বলছি আর কি, ঠিক আছে। সো কনজাম্পশনের মধ্যে ওইটাও আছে। সো সব কিছু মিলায় আসলে প্রত্যেকটা তো কাজ আমাদের, আমরা তো বলছি কি, আমরা বলছি যে কার্বন ফুটপ্রিন্ট তৈরি হচ্ছে বিভিন্ন কাজের কারণে। সো এই প্রত্যেকটাই হচ্ছে আমাদের কাজ, এই প্রত্যেকটা কাজ থেকেই আমাদের গ্রিন হাউস গ্যাস তৈরি হচ্ছে। সো সেটাই হচ্ছে হিডেন কস্ট। এখন কি বোঝা গেল হিডেন কস্ট বলতে কি বোঝাচ্ছে এখানে? সবাই তোমার সবাই চ্যাটে লেখো অথবা মুখে বলো, কোনো অসুবিধা নাই। না, আ- আসলে তো আচ্ছা, ওকে, ওকে, দ্যাটস গুড। যদি সবাই বুঝে থাকো, খুব ভালো। এখন আমি কতগুলা নাম্বার দেখাবো। আই নো যে তোমরা এই নাম্বারটা আপাতত কিছু বুঝতে পারবা না, বা বুঝতে পারলে কেউ ভালো। নাম্বারটা হচ্ছে যে কার্বন ফুটপ্রিন্ট। কার্বন ফুটপ্রিন্ট মানে হচ্ছে, আমরা আবার আগের স্লাইডে যদি মনে করি, যে পুরো প্রসেসটা, ফুড সিস্টেমের কথা বলা হয়েছে। ফুড সিস্টেম মানে হচ্ছে যে পুরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরা প্রসেসটা, ইয়েটা কি, 27 থেকে 99, একটা লো রেঞ্জ আছে, একটা হাই রেঞ্জ আছে, ডিপেন্ড করতেছে আমরা কিভাবে এটা ইয়ে করবো। আচ্ছা, রাইসের এক্সাম্পল দেওয়া আছে 2 থেকে 4 কেজি। তো এই নাম্বারটা আপাতত বোঝার দরকার নেই, জাস্ট নাম্বারটা এখন দেখো। আর আরেকটা জিনিস একটা দেখো, যে সেটা হচ্ছে, সরি, এই এই আহ, আমার আমার অ্যারোটা কোথায় চলে গেল? সরি। আচ্ছা, এই যে এইটা CO2 ইকুইভ্যালেন্ট, মানে হচ্ছে যেটা ওই যে আমরা বলছিলাম না, আমরা সবকিছু কার্বন ডাইঅক্সাইডে কনভার্ট করি। সো CO2 ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সমতুল্য, ঠিক আছে, কারণ সবকিছুতে আমরা কার্বন ডাইঅক্সাইডে পরিণত করে ফেলতেছি ক্যালকুলেশনের জন্য। আচ্ছা, আচ্ছা, আমি ধরে নিচ্ছি যে যদি কেউ পারো এই নাম্বারগুলো এক্সপ্লেন করতে, তাহলে বলতে পারো। এখানে কি ফেরদৌস আছো কিনা, বা কেউ যদি বলতে পারো, বা নাহিদ তুমি যদি আরেকবার একটু এক্সপ্লেন করো। সরি, তোমাকে অনেকবার আমি ইয়ে করছি। তুমি কি একটু এক্সপ্লেন করতে পারবা, তারপর আমি এখানে অ্যাড করবো। না, এটা আমি ঠিক এখন এক্সপ্লেন করতে পারছি না, আমার মাথা ভুলে। ওকে, ওকে, দ্যাটস ফাইন। আচ্ছা, সো আমরা তো ফুড সিস্টেমের কথা বললাম। সো এই নাম্বারগুলো ইন্টারপ্রেট করার জন্য আমাদের এন্টায়ার ফুড সিস্টেমটা এবং তার যে ক্লাইমেট ইম্প্যাক্ট সেটা জানতে হবে। সো প্রথমে আমরা ফার্ম টু মার্কেট, আমরা বিফের কথাই ধরি, ঠিক আছে। সো বিফের মধ্যে সবকিছুই থাকবে, ফার্ম থাকবে, প্রসেসিং থাকবে, সব থাকবে। সো এই নাম্বার যেটা আমি বললাম যে 27 থেকে আমি হাই এন্ডটাই ধরি 99, 99, যেটা এটা ডিপেন্ড করতেছে আমরা কিভাবে মানে গরুটাকে রেইস করছিলেন, ঠিক আছে, লোকালি গ্রাস ফিড, আর হচ্ছে যেটা আমরা একদম চাষবাস করে, মানে একদম বিজনেসের উদ্দেশ্যে ইয়ে করে গরু রেস করে, দুটার মধ্যে পার্থক্য আছে। সো আমি ধরে নিচ্ছি যে 99।
সো ফার্ম টু মার্কেট। আচ্ছা, আহ, এখন হচ্ছে জেনারেল আমি যে কানেকশনের কথা বললাম সেটার কথা বলি, হ্যাঁ। সো ফুড প্রোডাকশন অ্যান্ড ক্লাইমেট কানেকশন, সো ফার্মিং অ্যান্ড হারভেস্টিং। আমরা আহ, প্রথমে জেনারেল ধরে তারপর আমরা এক্সাম্পলটায় যাব। সো ফার্ম টু মার্কেটে কি হয় যে আমি অলরেডি বলে ফেলছি, এখানে আরেকটু ছবি দিয়ে বোঝানো যে আমরা তো শস্য ফলাচ্ছি, ঠিক আছে, গ্রোয়িং ক্রপস, তারপর হচ্ছে রেইজিং অ্যানিমাল, ফিশিং করতেছি, সবকিছুই করতেছে। এইটাই হচ্ছে ফার্মিং অ্যান্ড হারভেস্টিং, ঠিক আছে, এই স্টেপটা। এলিমেন্টস অফ ফুড প্রোডাকশন অ্যান্ড ক্লাইমেট কানেকশন। সো এখানে ক্লাইমেট কানেকশনটা কি হচ্ছে, মিথেন জেনারেট হচ্ছে। অনেকে এটা বুঝবা না বা না বুঝে থাকলেও এই জিনিসটা মনে রেখো যে আমরা যে খাবার আমরা যে ভাত উৎপাদন করি, ভাতের ফিল্ড থেকে, এই যে ধান ক্ষেত থেকে প্রচুর পরিমাণে মিথেন জেনারেট হয়, ঠিক আছে। ওখানে যেহেতু পানির জমা থাকে, ওইখান থেকেই প্রচুর মিথেন জেনারেট হয়। এবং গরুর থেকেও হচ্ছে, গরুর যে হজম প্রক্রিয়া সেখান থেকে মিথেন জেনারেট হয়। এবং হচ্ছে যে আমরা যদি রাসায়নিক সার ইউজ করি, ওখান থেকে নাইট্রাস অক্সাইড জেনারেট হয়। সো এটাই হচ্ছে ক্লাইমেট কানেকশন। এই এলিমেন্টে, এই প্রথম পার্টে ফার্মিং এন্ড হারভেস্টিং এর ক্লাইমেট কানেকশন হচ্ছে এইটা। তারপর হচ্ছে প্রসেসিং, যেটার কথা আমরা এখনো বলি নাই, যেটা নাহিদ একটু আমাদেরকে বলে শুরু করেছে। সো প্রসেসিং মানে হচ্ছে গরুর মাংসটা তো এমনি লাফায় লাফায় আমার কাছে আসতে পারবে না। সরি, আমি খুবই ইনফর্মালি বলছি, কারণ যেহেতু আমি বলছি যে এটা বোঝার সুবিধাতে বা আমার বলার সুবিধাতে আমি এভাবে বলছি। সো আমাদের প্রসেস করতে হবে, তাই না, আমাদের ফ্যাক্টরি বানাতে হবে। সেই কারণেও কিন্তু আমাদের প্রথমত একটা হচ্ছে গাছ কেটে আমরা ফ্যাক্টরি বানাচ্ছি, সেটা তো আছেই। তারপরে হচ্ছে এখানে দেখো হেভি হেভি মেশিনারি আমরা ইউজ করছি প্রসেসিং এর কারণে। গরুর মাংস বলো, সেটা ভাত বলো বা ডাল বলো, যাই বলো, সেটা তো প্রসেসিং হয়ে আসে, তাই না। ইয়েতে মানে প্রসেসিং হয়ে আসে, সেখানে কিছু মানে কাজ থাকে। কাজ মানেই হচ্ছে আমাদের এখানে কিছু গ্রিনহাউস গ্যাস এমিট হবে। সো ক্লাইমেট কানেকশনটা কিভাবে, এনার্জি ফর মেশিনারি অ্যান্ড হিটিং রিলিজেস কার্বন ডাইঅক্সাইড। সো এখানে আমরা যখন এনার্জি ইউজ করছি, ফসিল ফুয়েল ইউজ করছি, তখন যেটা হচ্ছে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড জেনারেট হচ্ছে এই প্রসেসিং পার্ট থেকে। প্রসেসিং এ কিন্তু শেষ না, প্রসেসিং করে আমরা আবার এটা প্যাকেজিং এ পাঠাচ্ছি, ঠিক আছে, প্যাকেজিং করতে পাঠাচ্ছি। সো প্যাকেজিং এ কি হচ্ছে, এখানে আমরা প্যাকেটের মধ্যে সব ঢুকাচ্ছি, সেটা গ্লাস হতে পারে, প্লাস্টিক হতে পারে, কাগজ হতে পারে, কাগজের প্যাকেট, সেখানে আবার লেবেল লাগাচ্ছি, সিলিং করছি। আবার আমি যদি আরো ডিটেলস ধরি, এই প্যাকেটগুলো কিন্তু কোথা থেকে তৈরি হয়ে আসছে, সো ওইখানে আমি না গেলাম। প্যাকেট বলো বা বোতল বলো, এগুলো কোনো জায়গা থেকে তৈরি হয়ে আসতেছে। সো ওই জায়গাটাতে আমি আপাতত যাচ্ছি না, কিন্তু ওইটারও একটা কস্ট আছে, ওকে। সো এখানে ক্লাইমেট কানেকশনটা কি, এমিশন ফ্রম ম্যাটেরিয়াল প্রোডাকশন, যেটা বললাম প্রোডাকশন, এই ম্যাটেরিয়াল গুলো প্রোডাকশনের কস্ট এবং ওয়েস্ট, এবং এখানেও আমরা মেশিনারি ইউজ করছি, তো সবকিছু মিলায় এখান থেকেও কার্বন ডাই অক্সাইড জেনারেট হচ্ছে। এবং এই জিনিসগুলো আমরা আবার ট্রান্সপোর্টে করে, সেটা প্লেন হতে পারে, ট্রাক হতে পারে, শিপ হতে পারে, বা যে কোনো একটা বাহনে করে আমাদের কাছে পৌঁছাচ্ছে। গ্লোবালি যাচ্ছে বিভিন্ন জায়গায়, আমাদের লোকালি যাচ্ছে, আবার হচ্ছে বাজার থেকে আমরা নিয়ে আসতেছি। সো মুভিং ফুড গ্লোবালি, কানেক্টিং ফার্ম, ফ্যাক্টরি, মার্কেট। সো এই জায়গাটায় মার্কেট থেকে, এবং প্রত্যেকটা স্টেপে স্টেপে কিন্তু ট্রান্সপোর্টেশনের ব্যাপার আছে। যদিও আমরা এখানে একবারে দেখাইছি, কিন্তু এখান থেকে আমরা ট্রান্সপোর্টে করে পাঠাই, এখান থেকেও ট্রান্সপোর্টে করে পাঠাই, এখান থেকেও পাঠাই, এবং আলটিমেটলি অ্যাজ এ কনজিউমার মার্কেটে যে পাঠানো হচ্ছে অথবা কোল্ড স্টোরেজে পাঠানো হচ্ছে, সেগুলো ট্রান্সপোর্টে করে পাঠানো হচ্ছে। সো ইটস এ বিগ আসলে কন্ট্রিবিউশন, ঠিক আছে, ক্লাইমেট চেঞ্জের। সো এই জায়গায় কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারো। কোশ্চেন থাকলে বা কেউ যদি না বুঝো, প্লিজ ফিল ফ্রি টু আস্ক মি এনি কোশ্চেন, কোনো সমস্যা নাই। আমি জানি একটু দেরি, একটু সময় লাগতেছে, কারণ আমাদের বললামই তো প্রথমে এটা একটু ওয়াস্ট টপিক। সো কিন্তু তোমরা যদি না বুঝো, সামনে আগে গেলে কোনো লাভ নেই, ওকে। ওকে, কারো যদি কোনো কোশ্চেন থাকে আমাকে এখন কোশ্চেন করতে পারো। তার মানে সবাই খুব ভালো বুঝেছো। এখন তাহলে আমি সবাইকে জিজ্ঞেস করবো যে তোমরা এক্সপ্লেন করো। আচ্ছা, তোমরা যদি ইন্টারাকশন না করো বা যদি না বলো যে বুঝেছো কি বুঝো নাই, বোঝা যাচ্ছে না ব্যাপারটা, তোমরা কি বুঝতে পারছো এতক্ষণ আমি যা বলছি?
আচ্ছা, গুড। অভিজিৎ বলছে গট ইট ম্যাম। আর কেউ কিছু বলে নাই? অভিজিৎ ছাড়া কেউ কিছুই বুঝে নাই বোধহয়। ম্যাম বুঝতে পেরেছি। আচ্ছা, ওকে। আমাদের মনে হয় একটা স্লাইড আছে যেটাতে হচ্ছে কোন ফুডটা প্রডিউস করতে গিয়ে আমরা কতটুকু কার্বন ফুটপ্রিন্ট ইয়ে করছি, সেটার একটা মেজার আছে। সো হুম। ওই স্লাইডটা একটু দাও সবাইকে। অ্যান্ড আজকে দুপুরে কে কি খেয়েছে সেই অনুযায়ী একটা রাফ একটা এস্টিমেট যদি করে, মনে হয় এটা একটা ক্যালকুলেশনের একটা ব্যাপার আছে, এটাতে হয়তো ওরা মজা পেতো আর কি। হ্যাঁ, আমরা ওখানেই আমি যাচ্ছি এখনই। এই জন্য মানে ওরা যদি এটা না বুঝে ওই ক্যালকুলেশনটা বুঝতে পারবে না, তো এই জন্যই। সো এখনই আমরা আমরা ওই স্লাইডে চলে যাচ্ছে, মানে আমাদের এখন ওখানে এইখানে থেকেই আসলে শুরু হচ্ছে। ওকে। সো আগে যেটা আমি বললাম ফার্ম থেকে মার্কেট, তো এখন কনজাম্পশন। আমরা তো খাবার খাবো। খাবার খাবো আমরা কি খাবার কিনি, তাই না? আমরা বাজার থেকে খাবার কিনি। কিনে আমরা গাড়িতে যাই বা যেভাবে যাই, বাসায় যাই। বাসায় গিয়ে আমরা রান্না করি। রান্না করে আমরা খাই। এখানেও কিন্তু কার্বন আমাদের কিছু ভূমিকা আছে, বিগ রেসপন্সিবিলিটি এখানে। সো ডেফিনেটলি আমরা বাইং ফুড মানে হচ্ছে এটা আমরা কি খাচ্ছি সেটা আমরা কিনলাম। কিনে আমরা বাইরে থেকে কিভাবে রান্না করছি সেটা, এবং আমরা কি খাচ্ছি। ক্লাইমেট কানেকশন। আচ্ছা, ক্লাইমেট কানেকশনে যদি আমি আসি, ডেফিনেটলি প্রত্যেকটা স্টেপে, প্রত্যেকটা না, এই জায়গাটায় না, এই জায়গাটায় একটা ট্রান্সপোর্টেশন আছে। ঠিক আছে, আমরা বাজার থেকে বাড়িতে নিয়ে যাচ্ছি। এটা তো আছে। ট্রান্সপোর্টেশন, এখানে ট্রান্সপোর্টেশনটা আমি আলাদা করে আর দেখাই নাই, আমি বলছি। সো আমরা কিভাবে রান্না করছি, এনার্জি ফর কুকিং, কুকিং গ্যাস ইলেকট্রিক রিলিজেস কার্বন ডাইঅক্সাইড। এখানে কিন্তু আমরা কিছু বাসাতেই কিছু কার্বন ডাইঅক্সাইড আমরা ইয়ে করছি, তৈরি করছি। ওকে। সো ট্রান্সপোর্টের কথা এখানে আছে, ডেলিভারি বা প্যাকেজিং, এগুলা আমরা অলরেডি করেছি, আলোচনা করেছি। এখন আমরা কি খাবার খাবো? ওকে। লো কার্বন ফুটপ্রিন্ট, কম কার্বন পদচিহ্ন, হাই কার্বন ফুটপ্রিন্ট। ঠিক আছে। মানে যেগুলো বেশি কার্বন ফুটপ্রিন্ট, মানে হচ্ছে কোনটা, এই ক্যালকুলেশনের কথাই নাহিদ বললো যে আমরা এখনই যাব, আমরা কি খাবো। আমরা যদি সবজি খাই, এটা কিন্তু কার্বন ফুটপ্রিন্ট কম। আমরা যদি গরুর মাংস খাই, কার্বন ফুটপ্রিন্ট বেশি। সো তার উপরে আসলে ডিপেন্ড করতেছে। তো আমাদের এখানে রেসপন্সিবিলিটিটা হচ্ছে যে আমরা কি খাবো সেটা চুজ করা। আমরা যদি প্রচুর পরিমাণে গরুর মাংস খাই, আমি যদি ওই আগের এক্সাম্পলে যাই, তাহলে আমাদের প্রচুর গরুর রেইস করতে হবে। তখন আমাদের প্রচুর গরুর রেইস করা মানে প্রচুর গাছ কেটে ফেলে গরুর খামার বানানো, প্রচুর জায়গা লাগবে। সো সেখানে অনেক কার্বন ফুটপ্রিন্ট তৈরি হচ্ছে। কিন্তু আমরা অন্য কিছু যদি খাই যেগুলো কার্বন ফুটপ্রিন্ট কম, সেখানে কিন্তু আহ আমাদের মোর রেসপন্সিবল আচরণ হবে। আচ্ছা। আচ্ছা, এখানে হচ্ছে আমি একটু তাড়াতাড়ি যাই, যে আমাদের ওয়েস্টটা কিভাবে আমরা ফেলবো। কনজাম্পশনের মধ্যে ওয়েস্টও আছে। সো ওয়েস্টটার মধ্যে দুই ধরনের, একটা হচ্ছে বায়োডিগ্রেডেবল আর একটা হচ্ছে নন বায়োডিগ্রেডেবল, যেটা পচে না, আর একটা হচ্ছে পচে। এটা হচ্ছে পচে, এটা পচে না। সো এই এই দুইটা জিনিস আমাদের আলাদা করতে হবে, এবং আমরা কিভাবে ওয়েস্টটাকে ফেলাই সেটা একটা ইম্পর্টেন্ট। আমরা যদি ওয়েস্টটাকে রিডিউস করি, মানে কমই আমরা অপচয় করি, সেটা একটা ব্যাপার। আমরা যদি ওয়েস্ট বারবার ইউজ করি, এখন ফুডের ক্ষেত্রে হয়তো বারবার ইউজ করাটা ঠিক অ্যাপ্রোপ্রিয়েট নয়, কিন্তু আমরা ধরো ব্যাগ, কন্টেইনার অথবা স্ক্র্যাপ পেপার, এগুলো আমরা বারবার ইউজ করতে পারি। রিসাইকেল, আমরা হচ্ছে ফুড ম্যাটেরিয়ালটাকে কম্পোস্ট করতে পারি। সো কম্পোস্ট জিনিসটা হচ্ছে মেইনলি অর্গানিক ফুড থেকে, অর্গানিক যে উচ্ছিষ্ট থাকে সেগুলা থেকে একটা সার, অর্গানিক ফার্টিলাইজার তৈরি করে, সেটাই হচ্ছে কম্পোস্ট। যদি কেউ কম্পোস্ট না জানো, কম্পোস্ট হচ্ছে ওইটাই, যে অর্গানিক যে ফার্টিলাইজার আছে আমাদের এভরিডে, আমাদের যে অর্গানিক, মানে আমাদের যে খাবারগুলো পচে যায় ওই খাবার থেকে আমরা যেই সারটা তৈরি করি। কিছু এখানে এই অংশটা হচ্ছে সবচেয়ে কম কার্বন এমিশন, আর এখানে হচ্ছে সবচেয়ে বেশি, কারণ আমরা ওয়েস্ট গুলাকে পুরায় পুরায় এনার্জি রিলিজ করে, ওই এনার্জি দিয়ে আমরা যেটা করি, আমরা এনার্জিটাকে ইউজ করি অনেক সময়। ঠিক আছে। সো এখানে কার্বন ডাইঅক্সাইড হয়, এবং হচ্ছে ল্যান্ডফিল, যেটা যেটা আসলে মেইন সবচেয়ে বড়। আমরা যদি উল্টা পাল্টা ভাবে বিভিন্ন জায়গায়, বাংলাদেশে দেখা যায় যে আমরা খুবই মানে কোনো ম্যানেজমেন্ট ছাড়াই আসলে আমরা বিভিন্ন জায়গায় ময়লা ফেলি। এখানে কিন্তু বিশাল পরিমাণ মিথেন জেনারেট হয়। মানে এটা হচ্ছে হায়ার গ্রিন হাউস গ্যাস এমিশন। সো এটা সবচেয়ে ফ্রেন্ডলি, এটা মোটামুটি ফ্রেন্ডলি, কিন্তু এটা হচ্ছে সবচেয়ে বেশি আমাদের ক্লাইমেট চেঞ্জকে ইম্প্যাক্ট ফেলে। ওকে। সো
এখানে জাস্ট আমি একটু সামারি দিয়েছি যে তুমি যা খাচ্ছ সেটা শুধুমাত্র তোমার নিউট্রিশনের জন্য না, এটা আসলে ক্লাইমেটের উপরও, মানে এটা গ্লোবাল ক্লাইমেটকেও ইম্প্যাক্ট করে। সো আমাদের ডায়েট কে আমাদের স্মার্টলি চুজ করতে হবে। চেঞ্জিং ডায়েট অ্যান্ড ফুড চয়েস ইজ এ ক্লাইমেট রিলেভেন্ট অ্যাকশন। সো আমাদের পার্টটা এখানেই যে আমাদের ফুড চয়েসটা হবে হচ্ছে এমন যেটা আমাদের ক্লাইমেটের সাথে ফ্রেন্ডলি। ওকে, সো আচ্ছা আমি একটু সামনে আগাই। আহ, আচ্ছা এখন ওই যে খাবারের কথা আসতেছে, সো এখন যদি আমি জিজ্ঞেস করি যে তোমরা সরি, হ্যাঁ, তোমরা কে কি খেয়েছো দুপুরে, এক এক করে আমি জিজ্ঞেস করি। আমি আম, আমাদের নাহিদ ম্যাডামের কাছ থেকে আসি যে নাহিদ, আহ, তুমি শুরু করো যে কি খেয়েছো। আমার কিন্তু এখনো দুপুর হয় নাই আজকের। আচ্ছা, তুমি কি খেয়েছো নাহিদ? আমি তো মোস্টলি ভেজিটেবল এন্ড ফিশই খাই, আচ্ছা। ফিশ ভেজিটেবল আর রাইসও খাই আসলে। মানে আম, এইজের সাথে সাথে আসলে আমার খাওয়ার কোয়ান্টিটি কমে গেছে, এটা একটা ব্যাপার। আর এই সেশনের শেষে আমি আজকে একটা ইন্টারেস্টিং কথাও বলবো, সেটা হচ্ছে যে ফুড হ্যাবিটটা আসলে এইজের উপরে কিছুটা ডিপেন্ডেন্ট। এখনই কি বলে ফেলবো নাকি? আমি আমাকে একটু তুমি বলো। হ্যাঁ বলতে পারো, আমরা একটু একটু গল্প শুনি, সমস্যা কি? তো এইজের সাথে সাথে আসলে আমাদের ফুড হ্যাবিট কিন্তু আসলে চেঞ্জ হয়। ছোট বাচ্চাদেরকে আসলে আমরা যেটা চেষ্টা করি যে আচ্ছা বাচ্চারা একটা ভালো হ্যাবিট ডেভেলপ করুক, সেজন্য ওদেরকে মানে ডিম খাওয়ানোর চেষ্টা করি, দুধ খাওয়ানোর চেষ্টা করি, ফ্রুটস ভেজিটেবলস সবকিছুই আমরা আসলে প্যারেন্টসরা দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, কিন্তু একটা টাইমে গিয়ে ওদের নিজেদের প্রেফারেন্সেস তৈরি হয়, তাই না? হুম তো হুম এরকম একজনের সাথে, আমি গল্প অনেক বেশি লেন্দি করছি না, তো আমার একটা রিলেটিভ, ও কিন্তু খুব বেশি বয়স না, আমার মতো তো বয়স নাই, ও ধরো আমার হাফ এইজের, ঠিক আছে? তো হুম সে কেবল কিছুদিন আগে বিয়ে করেছে। তো আহ, ওর ওয়াইফ বলছিল আর কি যে ওর রিসেন্টলি হঠাৎ করে তার ফ্যাটি লিভার গ্রেড 2 ধরা পড়েছে, উইচ ইজ কোয়াইট হার্মফুল। কারণ ওর যেটা হয়েছে, যতই বাবা মা সবজি খাওয়ানোর অভ্যাস করার চেষ্টা করুক না কেন, বাচ্চা আসলে সবজি খাওয়ার অভ্যাসটাই করে নাই। এবং ওর খুব ফেভারিট ছিল হচ্ছে গরুর মাংস, ওদের বাসায় প্রত্যেক দিনই নাকি হয় গরুর মাংস, নয়তো খাসির মাংস, আম, এবং হচ্ছে সব এরকম ফ্যাটি টাইপের জিনিসপত্র আর কি। হ্যাঁ, তো ওই করে করে এত ইয়াং এজেই সে ফ্যাটি লিভার গ্রেড 2 তে চলে গেছে। হ্যাঁ, তো এখন গিয়ে মানে ধরো এই 25-30 বছর বয়সে গিয়ে এখন সে আবার সবজি খাওয়া প্র্যাকটিস করতেছে, ঠিক আছে? তো সেজন্য আমাদের সাথে এখন আজকে যারা পার্টিসিপেট করেছে এরা আম, সবাই হচ্ছে প্রবাবলি হ্যাঁ ইউনিভার্সিটি গোয়িং, তাই না? হ্যাঁ হ্যাঁ। তো ওদের এখন হাই টাইম যে মানে এই যে মানে ফুড হ্যাবিটের কারণে যে আমাদের শারীরিক ক্ষতি হতে পারে, যেটা হয়তো গিয়ে ধরো মানে প্রেশার, কোলেস্টেরল, ডায়াবেটিস, যেটা হয়তো 50-55 বছর বয়সে গিয়ে হতো, সেই জিনিসটা এখন যদি 25-30 বছরে হয়ে যায় আমার ফুড হ্যাবিটের কারণে, সেটাও কিন্তু আমার মাথায় রাখতে হবে। এটা যে শুধু ক্লাইমেট চেঞ্জের উপরে আমি ক্ষয়ক্ষতি করছি ব্যাপারটা তা না। হ্যাঁ, মানে পৃথিবীর উপরে একটা ডেট্রিমেন্টাল এফেক্ট ফেলছি, সেটাই শুধু না, আমার নিজের উপরেও ফেলছি আমার ফুড হ্যাবিটটার কারণে। হ্যাঁ, সো এই জিনিসটা আসলে সরাসরি ক্লাইমেট চেঞ্জের সাথে ওভাবে রিলেটেড না হলেও এই যে ওয়ার্নিং ব্যাপারটা, আমার ফুড হ্যাবিটের কারণে আমার যে নিজেরও ক্ষতি হচ্ছে, এই ব্যাপারটাও যদি আমি মাথায় রাখি এবং সেই অনুযায়ী যদি আমার খাবার আম, খাওয়ার যে মানে ইয়েটা, সেই প্র্যাকটিসটা যদি আমি সেইভাবে এখন থেকেই তৈরি করি, তাহলে আমার মনে হয় আমরা আরো বেশি দিন সুস্থ সবল দেহে থাকতে পারবো আর কি। হুম হুম হুম, না ডেফিনেটলি, ডেফিনেটলি না। ফুডের আসলে ফুডের ব্যাপারটা মানে আমার কাছে অবশ্য মনে হয় আজকাল ইয়াংরা অনেক সচেতন, তার মানে যারা ওদের বয়সী আর কি। কিন্তু অনেক ছোট বাচ্চারা তো ডেফিনেটলি, যারা স্কুল গোয়িং তারা হয়তো অতটা বুঝে না ফুডের ব্যাপারটা। তার মানে ফুডের ব্যাপারটা আসলে এখানে আসলে তিনটা জিনিসই চলে আসতেছে। যদিও হ্যাঁ আমি দুইটা কয়েনের দুইটা সাইড বলছি, কিন্তু এখানে আসলে তোমার ইয়েটাও চলে আসছে যে আমাদের যে স্বাস্থ্যের ব্যাপারটা, তাই না? সো নট অনলি ক্লাইমেট চেঞ্জ, ক্লাইমেট চেঞ্জ তো অবশ্যই, এবং ক্লাইমেট চেঞ্জের সাথে সাথে আমাদের যে স্বাস্থ্যের ব্যাপারটা, এটাও কিন্তু আসলে ওইভাবে রিলেট করা যায়। কারণ হচ্ছে এখানে যে ছবিগুলো আছে, আমি যদি এই ছবিগুলো দেওয়ার কারণ এইটাই যে এখন যদি আমি কাউকে জিজ্ঞেস করি, তৃষা আছো, রাজিন আছো, ওরা হয়তো কিছুটা বলতেও পারবা যে এখানে যে ফুডগুলা ছবি আছে, এখানে কোনটা বেশি
হেলদি এবং কোনটা বেশি, আমি যদি এইভাবে বলি, হ্যাঁ, প্রথমে যদি আমি এই কোশ্চেনটা করি যে এখানে ফুডগুলো কোনটা বেশি হেলদি, তাহলে তাহলে তোমরা কি অ্যান্সার দিবা? কোনটা হেলদি এবং কোনটা বেশি খাওয়া উচিত না? আমি যদি এভাবে কোশ্চেন করি, কোনটা আমরা বেশি খাবো না, মোটামুটি একটু খাবো? আচ্ছা, কেউ চকলেট আমরা বেশি খাবো না, এক্স্যাক্টলি, আর কিছু? অবশ্যই চকলেটে। আর সবচেয়ে বেশি খাবো শাকসবজি। আমাদের তো একটা ফুড পিরামিড আছে, ফুড পিরামিড অনুযায়ী আমাদেরকে আমাদের যে খাদ্য উপাদানগুলো আছে সেগুলো পূরণ করতে হবে। আর সবচেয়ে ক্ষতিকরটা হলো চকলেট। আসলে চকলেটটা যেমন ভালো, কিছু চকলেট যেমন ডার্ক চকলেট হার্টের জন্য ভালো, আবার মাঝে মাত্রা অতিরিক্ত খেয়ে ফেললে আবার খুবই খারাপ। এগুলো কিন্তু আমাদের অন্যান্য ভাইটামিনস গুলো পূরণ করতে পারবে না। এক্স্যাক্টলি। আর কারো কোনো 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 ইয়ে আছে? আচ্ছা, কেউ কিছু বলবা? সামিউল, আমি যাদের নাম দেখতে পাচ্ছি আর কি আমার সামনে, মোহাম্মদ সামিউল, তুমি বলতে পারবা যে কোনটা খাওয়া কেন? আমি হঠাৎ করে ক্লাইমেট থেকে ফুড ইয়েতে চলে আসলাম স্বাস্থ্যে, সেটাও আমি এখনই বলছি যে কোনটা এখানে খাওয়াটা আহ ইয়ে স্বাস্থ্যকর, বা কোনটা বেশি খাবো না, সেটা যদি আমি বলি কোনটা বেশি খাবো না। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আমার আসসালাম। কাছে মনে হয় যে আমরা সব থেকে বেশি হচ্ছে ভেজিটেবলটা খাবো, আর হচ্ছে সব থেকে কম খাবো হচ্ছে আহ, যেটা আমাদের হচ্ছে প্রাণীজ যে আমিষটা আছে, যেমন মুরগি বা মাছ বা মাংস, এগুলো একটু পরিমিত পর্যায়ে খাবো। এক্স্যাক্টলি, ওকে, হ্যাঁ। ঠিক। ডার্ক চকলেট। বলো বৃষ্টি, তোমার কথা শোনা যাচ্ছে জি না। ম্যাম, বলতে গিয়েছি যে এখানে ডার্ক চকলেট যেটা আছে, ম্যাম এখন বোঝা যাচ্ছে? হ্যাঁ, এখন বোঝা যাচ্ছে। হ্যাঁ, আমি বলতে চাচ্ছিলাম এখানে যে ডার্ক চকলেটটা আছে, এটার প্রসেসিং থেকে শুরু করে সবকিছু আমাদের মানে কনজিউমিং এর মতো পর্যায়ে আসতেই এটাতে প্রচুর পরিমাণে কার্বন ফুটপ্রিন্ট হয়। তো এটা একটা হচ্ছে অ্যালার্মিং, যে এটা আমাদের খুবই কম পরিমাণে খাওয়া উচিত, যতটুকু দরকার। আর হচ্ছে এই যেখানে গরুর মাংস দেখা যাচ্ছে মেবি, এটা মাছের গরুর মাংস, পাশে হ্যাঁ। যেটা, হ্যাঁ, এটা হ্যাঁ, ভাত, মুরগির মাংস, এটাও সবজি, আমাদের, চকলেট, মাছ, গরুর মাংস, হ্যাঁ। জি, এটাও আমাদের কম খেতে হবে। এটার কারণে প্রচুর পরিমাণে কার্বন এন্ড মিথেন গ্যাস ইমিশন হয়, যেটা আমাদের এনভায়রনমেন্টের জন্য হার্মফুল। আর যেটা আমাদের বেশি পরিমাণে খাওয়া উচিত সেটা যে ভেজিটেবলস যেটা আছে, প্লাস হচ্ছে চিকেনটাও পরিমাণ মতো, রাইস পরিমাণ মতো। এক্স্যাক্টলি। তবে আচ্ছা, অ্যালার্মিং যদি বলি, এখানে দুইটা, এই যে ডার্ক চকলেট আর হচ্ছে বিফ যেটা আছে। আচ্ছা, আচ্ছা, এক্স্যাক্টলি। সো সবাই মোটামুটি একমত। এখন আমি কেন স্বাস্থ্যের কথাটা বললাম ক্লাইমেট চেঞ্জের সাথে, সেটাতে যদি আমি ইয়ে করি, এটা হচ্ছে কার্বন ফুটপ্রিন্ট। ঠিক আছে, কার্বন ফুটপ্রিন্ট এটা একটা একটা রিসার্চ, বেশ নাম করা রিসার্চ। ওখান থেকে ওরা গ্লোবাল ডাটা থেকে অ্যাভারেজ করে নেওয়া আর কি। সো দেখো, ক্লাইমেট চেঞ্জ আর স্বাস্থ্যর সাথেও কেন আমাদের খাদ্যাভ্যাসটাকে স্বাস্থ্যকর করতে হবে বা ফুড পিরামিড অনুযায়ী খেতে হবে, সেখানে এটার সাথেও বোঝা যায় যে ফুড যেটা, বিফ যেটা, সেটা কিন্তু কার্বন ফুটপ্রিন্ট সবচেয়ে বেশি, 99 কেজি। ওই যে নাম্বারটা আমরা দেখছিলাম না, যে নাম্বারটা প্রথমে যে বললাম যে 99 কেজি, আর ভাতের হচ্ছে 4 কেজি। সো এইখানেই হচ্ছে সেটা যে কার্বন ফুটপ্রিন্ট ভাতের হচ্ছে 99 কেজি, আর রাইসের হচ্ছে 4 কেজি। এবং এটাও কিন্তু আমাদের আরেকটা জিনিস স্বাস্থ্যের দিক থেকে যদি ধরি, বা গরুর মাংস আমাদের খুব বেশি খাওয়াটা ঠিক না। রেড মিটটা আমাদের যদি আমরা সমানে খেতে থাকি, ক্লাইমেটের জন্য ভালো না, আমাদের স্বাস্থ্যের জন্য ভালো না। কিছুটা কার্বোহাইড্রেট আমাদের খাওয়া দরকার, এবং পরিমাণ মতো প্রত্যেকটা জিনিসই আমাদের খাওয়া দরকার। যেমন চিকেনও খেতে হবে, সবজিও খেতে হবে, মাছও খেতে হবে, গরুর মাংস খেতে হবে অল্প পরিমাণে। ঠিক আছে, সো এটাই হচ্ছে মেইন ব্যাপার। স্বাস্থ্যের সাথে আমি ওই জিনিসটা একটু অ্যাড করলাম। আর এই নাম্বারগুলা, হ্যাঁ, নাম্বারগুলা কিভাবে আসলো সেটা এখন আমি যাচ্ছি, সে নাম্বার ক্যালকুলেশন। আচ্ছা, নাম্বারগুলো কিভাবে আসলো? কারণ আমরা অলরেডি কিন্তু কতগুলো ছবি দেখেছি, প্রসেসিং, প্রোডাকশন থেকে মার্কেট পর্যন্ত, আবার আমাদের মার্কেট থেকে কিনে নেওয়া পর্যন্ত, বাসায় খাওয়া পর্যন্ত। সো ওই জিনিসটা দেখানোর কারণ হচ্ছে এটাই যে ক্যালকুলেশন। সো আমরা যদি একটা এক্সাম্পল প্রথমে দেখি, কার্বন ফুটপ্রিন্ট অফ 1 কেজি রাইস, আমরা গ্রাফ থেকে দেখলাম যে সেটা হচ্ছে কত, 4.5 কেজি। এটা একটা মানে প্রবাব আনুমানিক, আনুমানিক মানে হচ্ছে এটা একটা রেঞ্জের মধ্যে নাম্বার, এটা 3 থেকে 4, 4.5 পর্যন্ত আসতে পারে। ঠিক আছে, সো
এটা যে একদম ফিক্স 4.5 তা না, 3 থেকে 4.5 বা 3.5 থেকে 4.5 এর মধ্যে আসতে পারে। এখন আহ আচ্ছা, ফ্রম ফার্ম টু মার্কেট, এখানে অনেকগুলা নাম্বার আছে, এই নাম্বার দেখাচ্ছে। আমরা যদি ছবি দেখি, এটা হচ্ছে রাইস প্রোডাকশন, ঠিক আছে। সো রাইস প্রোডাকশনে কি হয়, প্রথমে প্রডিউস করছি আমরা, ঠিক আছে। আমরা, এটা হচ্ছে রাইসের ধান ক্ষেত, ধান ক্ষেতের কি হয়, ধান খেতে পানি, আমি খুবই নর্মালি বলি, যারা আরো বেশি এক্সপার্ট তারা হয়তো আরো ভালোভাবে ইয়ে করতে পারবা। সো মেইন কথা হচ্ছে ধান খেতে আমরা পানি, এখানে পানি জমে থাকে, ঠিক আছে। পানি জমে থাকলে যেটা হয়, এমন একটা পরিবেশ তৈরি হয়, সেই পরিবেশের মধ্যে মিথেন গ্যাস তৈরি হয় প্রচুর পরিমাণে, ঠিক আছে। মেইনলি হচ্ছে রাইসের সাথে মিথেনের সম্পর্ক এটাই, যে ধান খেতে প্রচুর পরিমাণে মিথেন গ্যাস তৈরি হয়। সো মিথেন গ্যাস তৈরি হওয়া, এখানে কত তৈরি হয়, মোটামুটি 1 কেজি, পার কেজি রাইসে 0.1 কেজি মিথেন গ্যাস তৈরি হয়, ঠিক আছে। 0.1 কেজি মিথেন গ্যাস। এখন আমি একদম প্রথম স্লাইডে গ্লোবাল ওয়ার্মিং পোটেনশিয়ালের কথা বলেছিলাম, তাই না, যে মিথেনের সাথে কার্বন, কারণ আমরা সবকিছু কার্বন ডাইঅক্সাইডে পরিণত করি, কারণ তা না হলে হিসাব করা যাবে না, প্লাস তো আমরা করতে পারবো না। তা মিথেনের সাথে কার্বন ডাইঅক্সাইড কিভাবে প্লাস করবো, এটা সম্ভব না, আমাদের একটা কিছুতে কনভার্ট করতে হবে। এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডে কনভার্ট করি, কিভাবে করি, ওই যে আমরা বলছিলাম না, যে একটা মিথেন মানে 28টা কার্বন ডাইঅক্সাইড, অথবা 28 গুণ বেশি মানে ইম্প্যাক্টটা সেটাই। সো আমরা এই 0.1 কেজি মিথেন মানে হচ্ছে আসলে 28 কেজি কার্বন ডাইঅক্সাইড। কারণ হচ্ছে কি, আমরা কার্বন ডাইঅক্সাইডের রূপান্তর করে ফেলতেছি। সো 28 গুণ বেশি। আইপিসিসি AR5 রিপোর্ট বলতেছে যে মিথেন ইজ 28 টাইম মোর পোটেন্ট দ্যান কার্বন ডাইঅক্সাইড ওভার 100 ইয়ার্স। সো আমরা 100 ইয়ার্সের ইম্প্যাক্টটা দেখতেছি। 100 ইয়ার্সের ইম্প্যাক্টে 1 কেজি মিথেনটা হচ্ছে 28 কেজি কার্বন ডাইঅক্সাইড। ওকে, সো 28 কেজি কার্বন ডাইঅক্সাইড যদি হয়, আমাদের প্রডিউস হচ্ছে 1 কেজি থেকে 1 কেজি রাইসের জন্য 0.1 কেজি মিথেন। সো আমরা এই 28 দিয়ে গুণ করতেছি, কারণ মিথেনটাকে আমাদের কার্বন ডাইঅক্সাইডে পরিণত করতে হবে। 0.1 এর সাথে যদি আমি 28 দিয়ে গুণ করি, তাহলে আসবে 2.8 কেজি কার্বন ডাইঅক্সাইড। ওকে, এই হিসাবটা তো ক্লিয়ার সবার, তাই না? ক্লিয়ার না হলে আমাকে বলতে পারো। তারপরে তোমরা জি নিজেরা ম্যাম। যেটা খেয়েছো সেটা হিসাব করতে পারবা। নিজেরা তো অ্যাটলিস্ট ভাত খেয়েছো, কত কেজি ভাত খেয়েছো আজকে। অবশ্যই আমরা পার কেজি রাইস একদিনে খেতে পারি না, বাট নিজেদের হিসাবটা নিজেরা করতে পারবা এখন, অ্যাটলিস্ট ভাতের হিসাবটা। ওকে, সো তার মানে হলো 1 কেজি থেকে 2, এটা হচ্ছে জাস্ট প্রোডাকশন। ওকে, সো প্রোডাকশনের পরে এখন যদি আমি যাই, ফার্টিলাইজারের ব্যাপার আছে, আমরা ফার্টিলাইজার ইউজ করি, যদি আমরা অর্গানিক ফার্টিলাইজার ইউজ না করে আমরা যদি রাসায়নিক সার ইউজ করি, এখানে আসলে এমিশন হবে, কার্বন ডাইঅক্সাইড এমিশন হবে। আমরা যদি ইয়ে মানে বড় বড় মেশিনারি বা ধরো ফার্মের এনার্জি ইউজ, সেটা যদি আমি ইয়ে করি, ট্রাক্টর চালাই, মেশিনারি ইউজ করি, তখন এখানে কিছু কার্বন ডাইঅক্সাইড হবে। তারপরে হচ্ছে ওয়াটার পাম্প, ইরিগেশন সিস্টেম, এগুলোর জন্য কার্বন ডাইঅক্সাইড জেনারেট হবে। সো রাইসটা হয়তো সরাসরি প্রসেসিং ফ্যাক্টরিতে যাচ্ছে না, কিন্তু রাইস প্রোডাকশনেই এই সমস্ত কাজগুলো আসলে আমরা করতেছি, তাই না। যে সারটা ইউজ করতেছি, সেই সারটা তৈরিতে, ম্যানুফ্যাকচারিং এ আসলে প্রচুর পরিমাণ কার্বন ডাইঅক্সাইড। আবার আমরা যে চাষ করতেছি, রাইস ট্র্যাক্টর ইউজ করতেছি, সেখানে কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার পাম্প ইউজ করতেছি সেখানে। সো এই টোটাল সবগুলাকে মানে এখানে আমরা আর অত মিথেন টিথেন, এখানে আরো অনেক কিছু হতে পারে, কিন্তু আমরা মোটামুটি রিসার্চ থেকে জানি যে এই সব কিছু কম্বিনেশনে আসলে 0.5 কেজি কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে। কন্ট্রিবিউশন টু রাইস কার্বন ফুটপ্রিন্ট, এই এই অংশ থেকে আসলে 0.5 কেজি। সো আগে আমাদের ছিল, আগেরটা যদি আমি ধরি 2.8, এখন আসলে হচ্ছে 0.5। পরেরটায় আমি যদি যাই, ট্রান্সপোর্টেশন, রাইসটা তো আমাদের মার্কেটে পৌঁছাতে হবে, এই নাম্বারটা শুধুমাত্র ফার্ম থেকে মার্কেটে যাওয়া পর্যন্ত, ঠিক আছে। এটা কিন্তু আমাদের বাজার থেকে কেনার মাংস নাম্বারও না। সো রাইস ট্রান্সপোর্টেশন, ম্যাম, এর মাঝখানে হ্যাঁ বলো। আরো কয়েকটা প্রসেস আছে, যেমন ধানটা যে হলো, ধানের পরে সরি, এই ধান তো জমিতে যখন থাকে এটা কাটা, এটা হয়তো মেশিনের মাধ্যমে করা, আবার মাঝে মাঝে যারা কৃষক থাকে ওরা নিজেরা করে। হুম এরপরে হচ্ছে এটাকে বয়ল করা হয়, সিদ্ধ করে এরপরে ভাঙানো হয় যে হুম খোসাটা ছাড়ানোর জন্য।
হুম এই যে হুম হুম প্রত্যেকটা স্টেপ আছে, হুম এগুলোতেও কিন্তু যেমন ধানটা যখন সিদ্ধ করে, যদি কোনো রাইস মিলের মধ্যে করে, সেটা থেকে মিথেন গ্যাস তো এমিশন হবে। আর আমাদের গ্রামে যেমন করে, এটা বাহিরে একটা চুলা করে ওখানে যে এই ময়লা আবর্জনা আছে বা গাছের পাতা বা আরো যা কিছু আছে এগুলা পুড়ায় তারপরে হচ্ছে এটা দিয়ে ধানটা সিদ্ধ করে। তো এইখান থেকেও প্রচুর পরিমাণে হচ্ছে মিথেন গ্যাস, প্লাস হচ্ছে এই যে আরেকটা গ্যাস আছে, এটা হচ্ছে O3 সম্ভবত হয়, হুম এটাও নিঃসরণ ওজন, হয়। হ্যাঁ হ্যাঁ। এটাও আমার মনে হয় যে কার্বন ফুটপ্রিন্টের জন্য এটা ইম্প্যাক্টটা আছে। হ্যাঁ, ওজন যদি লোয়ার লেয়ারে থাকে সেটা আসলে ভালো না, হ্যাঁ সেটা জেনারেট হয়। হ্যাঁ, এখানে অনেক প্রসেস আছে, মানে আমি আরেকটু সিম্পলিস্টিক করার জন্য অত কিছু দেই নাই, এই জন্যই বললাম যে এটা একটা বিগ টপিক, এটা আসলে একটা কোর্সই। সো অনেক যদি আমরা পুরাটা ইয়ে করি, ডেফিনেটলি থ্যাংক ইউ বৃষ্টি, কারণ এগুলো অ্যাড করার জন্য। আসলে আসলেও মানে এখানে আরো অনেক খুঁটিনাটি অনেক প্রসেস আছে, সেগুলোও যদি অ্যাড করি, এই জন্য এটা রেঞ্জের মধ্যে বলা হয়, এবং ডিপেন্ড করে তুমি কোথায় কোন জায়গায় আছো, কোন কনটেক্সটে জিনিসগুলা প্রোডাকশন করছো, ঠিক আছে? সো কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো, কোনো কোশ্চেন বা কোনো কিছু যদি অ্যাড করার থাকে বলতে পারো। সো আচ্ছা, ধরে নিচ্ছি সবাই বুঝতে পারছো। কেউ যদি বুঝতে না পারো, আমি আসলে, আচ্ছা কারো যেহেতু কোনো কোশ্চেন নাই, আচ্ছা বুঝেছি, গট ইট ম্যাম। এটাকে এখন বলা নাকি আগে বলা জানি না, যাই হোক হোয়াট এভার, আমি ধরে নিচ্ছি যে সবাই বুঝতে পারছো। এটা যাচ্ছে না কেন? ওকে। সো ট্রান্সপোর্টেশনে 0.2 কেজি কার্বন ডাইঅক্সাইড। এখন যেটা আমি করব, এই নাম্বারটা আসলে ওই যে বললাম না একটা রেঞ্জ, এই জন্য রেঞ্জের কথা, ওই যে বৃষ্টি যে বললো যে ওই জিনিসগুলো যদি অ্যাড করি, ডেফিনেটলি এখানে আরো বেশি অ্যাড হবে, ঠিক আছে? সো এই যে প্রসেসিং, প্যাকেজিং, এটা আসলে আরো নাম্বারটাকে অ্যাড বাড়ায়। সো এই প্রত্যেকটা যদি আমি অ্যাড করি, প্রত্যেকটা প্রসেস, প্রথম হচ্ছে প্রোডাকশন 2.8, কারণ রাইস ফিল্ডই একটা বিশাল মিথেন জেনারেটিং মানে কারখানা, মিথেন জেনারেট করে ওখানে। সো 2.8, তারপরে আসলো হচ্ছে 0.5। 0.5 কোত্থেকে আসলো? ওই যে আমরা ফার্টিলাইজার ইউজ করতেছি, মেশিন ইউজ করতেছি, ওখান থেকে। 0.2 কোত্থেকে আসলো? আমরা ট্রান্সপোর্ট করতেছি, রাইসটাকে মার্কেটে নিয়ে যাচ্ছি, এবং এটা আরো এই সবগুলো প্লাস করে 3.5 হয়। এবং আমরা যদি এখানে যদি প্যাকেজ ইনক্লুড করি, প্রসেসিং ইউজ করি, যেটা ওই যে বৃষ্টি অ্যাড করলো, এগুলো যদি করি, এটা আসলে আরো বাড়ে, 4 থেকে 4.5, এবং আরো বাড়তে পারে, 5ও হতে পারে। সো এটা শুধুমাত্র আমাদের প্রোডাকশন টু গেট, গেট মানে হচ্ছে মার্কেট, সেই পর্যন্ত নাম্বারটা। এখন তারপরে আরো বেশি নাম্বারটা অ্যাড হবে, ইট ডাজন্ট এন্ড হিয়ার, ডিপেন্ডিং অন, কারণ আমরা কিন্তু কনজাম্পশনের কথাও বলেছিলাম যে আমরা কিভাবে রান্না করি, কি করি, কিভাবে বাজার থেকে নিয়ে যায়, সবকিছুই কিন্তু কিভাবে ডিসপোজ অফ করি, সবকিছুই আসলে ডিপেন্ড করছে আমাদের উপর এবং আমরা কি করছি। সো মার্কেট থেকে ডিসপোজাল পর্যন্ত অ্যাড করে আসলে আরো বেড়ে হয় নাম্বারটা। আমি মার্কেট থেকে হাউসে নিয়ে গেলাম, কিভাবে নিলাম, যদি ওয়াক করে নেই কোনো ইয়ে নাই, কিন্তু যদি আমি গাড়িতে যাই তাহলে হাই কার্বন ফুটপ্রিন্ট। কিভাবে কুক করছি, গ্যাস স্টোভ নাকি ইলেকট্রিক নাকি প্রেসার কুকার, তার উপরে ডিপেন্ড করছে কার্বন ফুটপ্রিন্ট। তারপর কিভাবে ডিসপোজ অফ করছে, যদি এটা আমরা ল্যান্ডফিলে মানে একেবারে আনম্যানেজ অবস্থায় ফেলি, তাহলে ডেফিনেটলি এখানে বিশাল মিথেন জেনারেটিং একটা কারখানায় বলা যায়, ঠিক আছে? সো ল্যান্ডফিলটা, সো এই সব কিছু মিলায় আসলে আমার টোটালটা 7.7 কেজি পর্যন্ত হয়ে যেতে পারে, ঠিক আছে? এখন কি আমরা নিজেরা যতটুকু খেয়েছি সেই খাবারটা আমরা হিসাব করতে পারবো? সবাই কি কনফিডেন্ট যে আমরা এই এমিশন ফ্যাক্টর, ওই নাম্বারগুলোকে আসলে এমিশন ফ্যাক্টর বলে, ওই ফ্যাক্টরগুলোর সাথে আমরা যতটুকু খেয়েছি সেই পরিমাণটা গুণ করেই আসলে আমাদের নাম্বারটা আমরা পাই? এবং এই এমিশন ফ্যাক্টরগুলো আসলে মানে ওয়েবসাইটে অ্যাভেলেবেল, বা আমি এটা দেখতে পাচ্ছি না। তোমাদের কোনো কিছু থাকলে আমাকে মুখে বলতে পারো, কারণ আমি আসলে, কোনো কোশ্চেন আছে? না ম্যাম, বুঝতে পেরেছি। আচ্ছা, আমাকে একটু সবাই চ্যাট বক্সে ক্লিয়ার। দেখে বৃষ্টি বলো তো কারো কোনো, কারণ আমি ওটা ওপেন করতে পারছি না। কারো যদি কোনো কোশ্চেন থাকে বা কোনো ইনপুট থাকে। ম্যাম, হুম। না, একজন বলেছে যে ক্লিয়ার। আর নাজমুল শেখ জিজ্ঞাসা করেছে ডিউরেশন অফ দিস মিটিং। ও আচ্ছা, ডিউরেশন অফ দিস মিটিং, এটা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ তাড়াতাড়ি। আমি বুঝতে পারছি যে তোমাদের একটু লং হয়ে যাচ্ছে, কারণ আসলে আমাদের অনেক কন্টেন্ট গুলো অনেক বেশি, হ্যাঁ। সো আমরা আর টপিক আর বোধহয়,
10 গড। 15 মিনিটে শেষ করে ফেলবো আমরা। ওকে, সো সিমিলারলি আমরা কার্বন বিফ থেকেও আমরা হিসাব করতে পারি। আচ্ছা, আমরা ছবিতে যাই। বিফ নিজেই কিন্তু একটা কার্বন মিথেন তৈরির কারখানা, কারণ বিফের হজম প্রক্রিয়া থেকে প্রচুর পরিমাণে মিথেন জেনারেট হয়। সো সেই মিথেনটাকে এগেইন আমরা যদি কার্বন ডাইঅক্সাইডে পরিণত করি, সো গরুর মাংস থেকে 1 কেজি, সরি, প্রতি কেজি মিটে আসলে কতটুকু মিথেন জেনারেট হচ্ছে? 2.3 কেজি। সো 2.3 কেজিকে আমরা এগেইন 28 দিয়ে গুণ করছি। সো এইখানেই আসলে 64.4। মানে আমরা দেখতে পাচ্ছি যে গরুর মাংস প্রোডাকশন, নট অনলি গরুর মাংস, রাইস প্রোডাকশনেও আসলে এই প্রোডাকশন পর্যায়ে সবচেয়ে বেশি ম্যাক্সিমাম মিথেন বা সবচেয়ে বেশি কার্বন ফুটপ্রিন্টটা তৈরি হচ্ছে। তারপরে যদি আমি ইয়েতে যাই, যেমন ওই যে এটা আমরা অনেকবার এই এক্সাম্পলটা দিয়েছি যে আমরা গরুর পালার জন্য আমরা গাছ কাটি, সেটা একটা ব্যাপার আছে। তারপর হচ্ছে ফিডের জন্য আমরা গাছ কেটে আমরা সেখানে ফিড মানে প্রোডাকশন করি, ফিড চাষ করি। সেটা আবার মেশিনারি আমরা আবার সেই সেগুলা চাষের জন্য আমরা আবার ফার্টিলাইজার ইউজ করি। সো ইটস আ হিউজ। এখান থেকে প্রায় 19 কেজির মতো আসলে এই পর্যায়ে থেকে 19 কেজি কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। সো বিফের সাথে আমি যদি কম্পেয়ার করি, বিফের শুধুমাত্র ফিড আর ল্যান্ড ওয়েস্ট থেকে আসলে 19 কেজি, যেখানে রাইসের আসলে টোটাল ফুটপ্রিন্টই হচ্ছে 4 কেজি। এগেইন সিমিলারলি বিফের ইন্ডাস্ট্রিয়াল প্রসেস আছে, সেখান থেকেও কিছু আসতেছে, প্রোডাকশন থেকে কিছু আসছে। তারপরে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সাপ্লাই চেইন, যেমন হচ্ছে স্লটারিং হাউসে আমরা পাঠাচ্ছি, প্রসেসিং করছি, প্যাকেজিং করছি, আমরা কোল্ড স্টোরেজে রাখছি, ট্রান্সপোর্টে নিয়ে যাচ্ছি। সো সবকিছু মিলায় এখানে যদি আমি সবকিছু হিসাব করি, এটা হচ্ছে 15 কেজি কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে, এই পুরো প্রসেস থেকে। সো এখানেও আমরা দেখি যে বিশাল পরিমাণ একটা কার্বন ফুটপ্রিন্ট। সো এই টোটালি সবগুলোকে আমি যদি যোগ করি, প্রোডাকশনে 64.4, আর মাঝখানে যে আমরা যে ল্যান্ড ইউজ অথবা যে গরুর রেস করার জন্য সেখানে 15, আবার তারপরে হচ্ছে আমরা যে ট্রান্সপোর্ট করছি বা আমরা যে এখানে 15টা ছিল হচ্ছে তোমার ইন্ডাস্ট্রিয়াল সাপ্লাই চেইন, স্লটার হাউসে পাঠাচ্ছি বা বিভিন্ন মানে সুপার মার্কেটে পাঠাচ্ছি, এখান থেকে হচ্ছে হচ্ছে 15। সো সবগুলো যোগ করে 98.4 কেজি। সো প্রোডাকশন টু মার্কেট সিমিলারলি এখানেও আমরা স্টোরি এখানে এন্ড হয় না, কারণ আমাদের কনজাম্পশন আছে। সো কনজাম্পশনটা এখানে আরেকটু বেটার, কারণ এখানে ভিজুয়ালি তোমরা দেখতে পাচ্ছ যে আমরা মার্কেট থেকে বাড়িতে নিয়ে যাচ্ছি। এগেন আমরা কিভাবে নিচ্ছি সেটা একটা ব্যাপার করে, কিভাবে রান্না করছি এবং কিভাবে ডিসপোজ অফ করছি এবং আমরা কতটুকু খাচ্ছি। এগেন আমরা যদি খাদ্যাভ্যাস মানে আমরা যদি প্রচুর পরিমাণে বিফ খাই, প্রচুর আমাদের যতটুকু দরকার তার চেয়ে বেশি খাই, তখন দেখা যাচ্ছে প্রচুর গাছ কেটে আমাদের এই গরুর ফার্ম করতে হচ্ছে, গরুর খামার তৈরি করতে হচ্ছে এবং সেখানে আমাদের কার্বন ফুটপ্রিন্ট হচ্ছে। সো এটা শুধুমাত্র গরুর মাংস আর রাইসের জন্য না, এটা আসলে প্রত্যেকটা খাবারকে যদি আমি আলাদাভাবে ধরি, এই জন্যই বললাম ফুড ফুড ইজ এ ভেরি ভাস্ট টপিক, এবং প্রত্যেকটা খাবারকে আসলে আলাদা করে আমাদের হিসাব করতে হবে যে কতটুকু তাদের কন্ট্রিবিউশন। সো ব্যালেন্স ডায়েটের কথা অলরেডি আমরা বলেছি। তারপরেও যদি আরেকটু বলি যে ব্যালেন্স ডায়েটটার সাথে কেমন ভাবে রিলেশন, কারণ হচ্ছে আমরা যদি ফুড পিরামিডের কথা ধরি, ওই যে খাবারের ছবিগুলো দেখালাম, যে ফুড পিরামিডের দেখো উপরের দিকে যেগুলো আসলে আমাদের কম খেতে হবে, 2-3 সার্ভিং, ঠিক আছে, যেটা আমাদের কম খেতে হবে, সেটা যদি আমরা বেশি খাই তাহলে ডেফিনেটলি, এবং এগুলা কিন্তু সবচেয়ে বেশি কার্বন ফুটপ্রিন্ট জেনারেটিং ফুড, কার্বন ফুটপ্রিন্টটা বেশি হবে। কিন্তু এইগুলো আমাদের কম, এগুলো আমাদের কম খেতে হবে, সরি বেশি খেতে হবে, কিন্তু কার্বন ফুটপ্রিন্টটাও আমাদের কম হবে। ওকে, সো আচ্ছা, আমাদের এখানে একটা অ্যাক্টিভিটিস ছিল, আমি জানি না এখন আমাদের কতক্ষণ সময় গেছে। সরি, ওকে, ওকে, আচ্ছা। আমি খুব সংক্ষেপে খুব তাড়াতাড়ি করে আমি বলবো যে তোমরা যদি এই অ্যাক্টিভিটিসের টা একটু হিসাব করো বা তোমরা নিজেরা মাথায়ও হিসাব করতে পারো এবং আমাকে যদি বলো যে দেখা যাচ্ছে আমার স্ক্রিন, তাহলে তোমাদের জিনিসটা হয়তো আরেকটু ক্লিয়ার হবে যে এই আমরা যদি ফুড পিরামিড ধরে খাই, ধরো ফর এক্সাম্পল টোটাল কার্বন ফুটপ্রিন্ট আমরা মার্কেট প্রোডাকশন টু মার্কেট, কারণ হচ্ছে আমাদের এমিশন ফ্যাক্টরটা বিফের জন্য ছিল 99 কেজি
পার কেজি বিফের জন্য, আর হচ্ছে রাইসের জন্য ছিল 4 কেজি ধরে নিচ্ছি। এখন যদি আমি ফুড পিরামিড ধরে খাই, তাহলে আমাদের এটা একটা হাইপোথেটিক্যাল নাম্বার, ডেফিনেটলি আমরা 5 কেজি রাইস খেতে পারি না। আমাদের রাইস কম্পারিজনটা দেখানো হচ্ছে, রাইসটা আসলে বিফের চেয়ে বেশি খেতে হবে। হ্যাঁ, সো 5 কেজি রাইস খাই আর 1 কেজি বিফ খাই, তাহলে কার্বন ফুটপ্রিন্ট কত হবে? কেউ কি হিসাব করে আমাকে দেখাতে পারবা? আর যদি অপোজিট খাই, যদি আমরা 1 কেজি রাইস খাই আর 5 কেজি বিফ খাই, আমরা ছবিটাতে যদি যাই, আহ এটা হচ্ছে আমাদের ব্যালেন্স ডায়েট, এটা হচ্ছে আনব্যালেন্স ডায়েট। সো আমরা জাস্ট একটু নর্মালি যদি হিসাব করি, নর্মালি হিসাব করে যদি আমরা বলি যে উম ও সরি, পুরাটাই বন্ধ হয়ে গেল। আচ্ছা, আচ্ছা, কেউ কি বৃষ্টি, তুমি একটু হিসাব করতে পারবা? কেউ কি তাড়াতাড়ি হিসাব করে বলতে পারবা যে কত? আহ আচ্ছা, আচ্ছা, আমি একটু এখানে একটা স্লাইড অ্যাড করি, করে তারপরে আমি এখানে যাই। আচ্ছা, আচ্ছা, আমার লেখাটা খুব একটা ভালো হবে না। 1 কেজি যদি রাইস ধরি, আমার এখানে এমিশন ফ্যাক্টরটা ছিল, ধরলাম 4 কেজি কার্বন ডাইঅক্সাইড আমি এখানে জেনারেট করছি। আবার আমি যদি 1 কেজি বিফটা হিসাব ধরি, এই হিসাবে আমার হচ্ছে 1 কেজি বিফ খেলে আমার 99 কেজি কার্বন ডাইঅক্সাইড এমিট হয়। ঠিক আছে, সো আমি যদি ব্যালেন্স ডায়েট খাই, ব্যালেন্স ডায়েট খেলে আমার হচ্ছে 5 কেজি রাইস আর হচ্ছে 1 কেজি বিফ। এখন আমার কার্বন ফুটপ্রিন্টটা কত হবে? জাস্ট এটা হিসাব করবা। হিসাব কিভাবে করব? আমরা আমরা জাস্ট মাল্টিপ্লাই করব, কারণ আমাদের এখানে এই হিসাবটা রাইসের জন্য অলরেডি হচ্ছে আমাদের 5 কেজি আমাদের কার্বন নাম্বারগুলো ডাইঅক্সাইড। অলরেডি আছে। ঠিক আছে, এই নাম্বারগুলো আমরা জানি। এটা প্রোডাকশন থেকে মার্কেট পর্যন্ত 4 কেজি। 1 কেজি যদি রাইস খাই, তাহলে হচ্ছে 4 কেজি কার্বন ডাইঅক্সাইড প্রডিউস হবে। আর আমরা যদি 1 কেজি বিফ খাই, 99 কেজি কার্বন ডাইঅক্সাইড প্রডিউস হবে। তাহলে কিভাবে আমরা করব? আমরা কেউ বলতে পারবা? 5 কেজি রাইসের জন্য 20 কেজি কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ হবে, আর হচ্ছে 1 কেজি বিট তো 99 কেজি। এক্স্যাক্টলি। সো আমাদের এখানে ব্যালেন্স ডায়েট খেলে আমাদের হবে, আমরা যদি টোটাল টোটাল খাই, হচ্ছে ধরো 1 কেজি রাইস আর হ্যাঁ, আমাদের 5 কেজি, সরি 5 কেজি রাইস আর 1 কেজি বিফ আমরা খাচ্ছি, ব্যালেন্স ডায়েট হিসাবে খাচ্ছি, হুম, তাহলে 5 × 4 119 হয় ইন টোটাল। 119 হয়, তাই তো? সো আমরা যদি অপোজিট করি, তাহলে কত হয়? অপোজিট করলে তো অনেক হয়ে যাবে। 500 থেকে হচ্ছে আমি আরেকটা অনেক স্লাইড অ্যাড কম, তার করি। মানে হলো 495 কেজি প্লাস হচ্ছে এটাতে হলো 4 কেজি করে, তাই না? না, এটা তো তখন একটা থাকবে, মানে 1 কেজি থাকবে, তার মানে 495 প্লাস হচ্ছে 4, তার মানে হবে হচ্ছে 499। 499। জি। আচ্ছা, সবাই কি আমরা এটা বুঝতে পেরেছি? আমরা যদি জি অপোজিট ম্যাম, করি, এখন টিআর জি, আচ্ছা টিআর অপোজিট, করলে এটা মানে সরি, অপোজিট করলে কয়েক গুণ বেড়ে যাবে। হ্যাঁ, কত গুণ বাড়ে? 5 কেজি বিফ খাই আর আমরা যদি 1 কেজি রাইস খাই, তাহলে কি হয়? ম্যাম, যে 499 হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এমিশন, আর উল্টা যদি করি তখন হলো কত? ও 4 গুণ বেড়ে 20, যাচ্ছে। আর হচ্ছে 199 ছিল তখন। 199 ছিল তো, আমি ভাগ করে দেখছি, জি। 4.19 হয়, মানে 4.2। তার মানে প্রায় হচ্ছে 5 গুণ, 4 থেকে 5 গুণ বেড়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে আমাদের কত বেড়ে যাচ্ছে এখানে? আসলে আমি স্লাইড শো না দিলে লিখতে পারছি না। সো 4 গুণ বেড়ে যাচ্ছে। আমরা ব্যালেন্স ডায়েট খেলে কত হচ্ছে? ব্যালেন্স ডায়েট 199। ব্যালেন্স হলে হ্যাঁ 199, আর হচ্ছে যদি উল্টা হয় তখন হবে হচ্ছে 499। 499। তাহলে ইউ ক্যান ইমাজিন যে আমাদের
এই ফুটপ্রিন্টটা দেখে, ফুড পিরামিডটা দেখে ব্যালেন্স ডায়েট খাওয়াটা আমাদের স্বাস্থ্যের জন্য তো অবশ্যই দরকার, এবং কার্বন ফুটপ্রিন্টের জন্য, মানে কার্বন ফুটপ্রিন্টটা স্মল করার জন্য দরকার। কিছু তো কার্বন ফুটপ্রিন্ট হবেই। সো 119টা ইজ ওকে, এটা একটা হাইপোথেটিক্যাল নাম্বার ছিল, বাট কম্পেয়ার টু দিস এটা অলমোস্ট 5 গুণ বেশি হয়ে যাচ্ছে, তাই না? ধরো যদি আমি 100 থেকে এটা পাই 500, এটা 100, সো 5 গুণ বেশি হয়ে যাচ্ছে কার্বন ডাইঅক্সাইড। সো সবাইকে এই হিসাবটা আমরা বুঝতে পেরেছি? জি ম্যাম, ক্লিয়ার। এটা তো সিম্পল, আগে যেমন আমরা ঐকিক নিয়মের ম্যাথ গুলো করতাম অনেকটা ওরকম। এক্স্যাক্টলি, ইটস নাথিং বাট ঐকিক নিয়ম। হ্যাঁ, সো ঐকিক নিয়মের যে অঙ্ক সেটাই, কিন্তু আমরা কি সবাই এই হিসাবটা নিজেদের খাওয়াতে করতে পারবো? আমি এখানে আমাদের একটা একটা টাস্ক আছে। সো টাস্কটা আমি আজকে এই টাস্কটা তোমাদের এখনই করতে হবে না, বাট টাস্কটা হচ্ছে অ্যাক্টিভিটি 2। সো আমাদের রিসার্চের ব্যাপারটা এখানে আসছে, যেহেতু আমাদের রিসার্চ একটা কম্পোনেন্ট। সো রিসার্চ মানে কিন্তু নট অনলি পেপার বানানো। সো আমরা যে খাদ্যাভ্যাস, রিসার্চ মানে হচ্ছে এক্সপ্লোর করা, তাই না? সো এই জায়গাটা আমাদের রিসার্চটা কি হবে, আমাদের নিজেদের যে ফুড হ্যাবিট, সেই ফুড হ্যাবিটটা নিয়ে আমরা যদি একটু এক্সপ্লোর করি, যে আমরা নেক্সট 7 দিন আমরা কি খাই, অথবা আমরা নেক্সট যে আমাদের ওয়ার্কশপ ডে 2 আছে। তো এটা আমাদের শেষ আসলে। ওয়ার্কশপ ডে 2 আগে আমরা সেকেন্ড ওয়ার্কশপটা 17 তারিখে করব। 17 তারিখে উইকডেজ, বাট আমরা একটু ধরো রাতের দিকে আশা করি করব। 17 তারিখে রাতে এরকম সময় হবে বা 9টার সময় হবে। তো 17 তারিখ পর্যন্ত যদি আমরা 7 দিন বলেছি, যে তোমরা যেটা করবা, তোমরা কি খাচ্ছ, তোমরা মেইন খাবার কি খাচ্ছ সেটা একটা লিস্ট করবা, এবং তোমাদের যে কার্বন ফুটপ্রিন্টটা হচ্ছে এই যে 3 দিন 5 দিন যাই হোক, সেটা তোমরা দেখবা যে কত